আজকের ক্লাসে আমরা গত সেশনে অনেকগুলো আহ, আচ্ছা, যে ডেটাবেস গুলো নিয়ে আমি কাজ করব, অনেকগুলো ডেটাবেস আমি রেডি করছি ডেটা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা এটা কাজ করব। তার আগে আমরা যেই ক্লাসগুলো করেছিলাম লাস্টের দিন এক্সেলে, এখানেও কিছু ডাটা আছে, আমরা এই ডাটাগুলো একটু ওখানে কপি করে নিয়ে যাচ্ছি। তো লাস্টের ক্লাসে আমরা দেখেছিলাম, লাস্টের ক্লাসে আমরা সম্ভবত ডলার সাইন ছিল, ওখান থেকে টেক্সট টু কলাম কনভার্ট করেছিলাম। সো আজকের ক্লাস শুরু করব আমরা টেক্সট ফাংশন দিয়ে। একটু, সো আজকের ক্লাস আমরা শুরু করবো হচ্ছে টেক্সট ফাংশন দিয়ে। কয়েকটা কলাম আমি একটু কপি করে নিয়ে যাই। কন্ট্রোল সি। সবাই তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখন আমি একটা প্রথমে আমরা যেটা করব, কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। আজকে আমার আপনাদের একটু হেল্প লাগবে, সেটা হচ্ছে যে আমার এই কম্পিউটারে হচ্ছে 2016 দেওয়া আছে, আমরা এক্স লুকআপ নামে নতুন একটা ফাংশন আছে। ওই ফাংশনটা হচ্ছে 2021 সাল থেকে এটা ফাংশনটা চালু হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো একটা কম্পিউটার, যেমন রাশেদের কম্পিউটারে আছে হচ্ছে 365, ওখানে আমরা ওই কাজটা করবো আর কি। তো আমরা প্রথমে এখন শুরু করবো হচ্ছে টেক্সট ফাংশন দিয়ে। তো আমরা কিছু কপি করে নিলাম, বোল্ড করলাম। আমাদের কাছে অলরেডি এই ডাটাটা আছে, আমি ইএসডি যে ফাইলটা আছে আমাদের, আমরা অলরেডি প্রথম দিন যেটা শেয়ার করেছিলাম ইএসডি, সেই ফাইল থেকে এটা কপি করে নিচ্ছি। সো আমরা জাস্ট কিছু নিলাম, ফুল নেম, জব টাইটেল। এরপরে আমরা ডিপার্টমেন্ট এবং বিজনেস ইউনিটটাও নিয়ে নিই। কন্ট্রোল ক্লাসরুম। সি দিয়ে আমরা বিজনেস ইউনিট এবং আমরা আরো দুইটা কলাম নিয়ে নিলাম। সো টেক্সট ফাংশনের মধ্যে বলতে কি বোঝাচ্ছে, টেক্সট ফাংশন বলতে বোঝাচ্ছে যে আমাদের যে ডাটাগুলো থাকবে, আমরা চাইলে এখানে ক্লিক করে কি করব, কন্ট্রোল টি দিয়ে কিন্তু ফুলটাকে আমরা একটা টেবিল হিসেবেও ডিক্লেয়ার করতে পারি, কোনো প্রবলেম নেই, আমরা এটা টেবিল হিসেবেও নিতে পারি। সো এটা আমরা অলরেডি জানি যে লাস্টের সেশন, গত সেশনে বলা হয়েছিল। তো আমরা একটু কমে নিই ডাটা, যাতে আমাদের ঝামেলা কম হয়। সো আমরা টেক্সট ফরম্যাট নিয়ে এখন আলোচনা করব। তো টেক্সট ফাংশন গুলো হচ্ছে, আমরা যখন একটা টেক্সট থেকে আরেকটা টেক্সটের সাথে অ্যাড করব, যেটাকে বলা হয় কনকাটেনেশন। সেই কনকাটেনেশন, অথবা একটা টেক্সটকে ছোট ক্যাপিটাল আছে তাকে লোয়ার করব, লোয়ারকে আপার করব। তারপর হচ্ছে আমাদের যে প্রপার ফাংশন আছে, মানে টাইটেল যেটা আছে পাইথনের, যে টাইটেল, পাইথনের টাইটেল মানে হচ্ছে যে আমাদের ছোট বড় যাই থাকুক না কেন, আমরা যখন ওই টাইটেল ইউজ করব তখন আমাদের প্রথম যেই ওয়ার্ডটা আছে সেটাকে ক্যাপিটাল করে বাকিগুলোকে সে লোয়ার লোয়ার করে দিবে। তো সেটা হচ্ছে আমাদের প্রপার ইয়ার টাইটেল ফাংশন পাইথনের। এই এক্সেলে হচ্ছে এটা প্রপার ফাংশন। তো আমরা শুরু করি, সেটা হচ্ছে প্রথমে আমরা চাচ্ছি যে ফুল নেম এবং জব টাইটেল এই দুইটা মিলিয়ে আমাদের একটা পরিচিতি হোক, আইডেন্টিটি। সো আইডেন্টিটি একটা ফাংশন আমরা একটা কলাম ইউজ করি। সো আইডেন্টিটি কলামে আমরা বলবো যে নাম এবং হচ্ছে তার ডেজিগনেশন সহ আমাদেরকে একটা ভ্যালু দাও, পাস করো। তো সেই জন্য আমরা সমান সমান দিয়ে, আমরা গত ক্লাসে অলরেডি দেখেছিলাম যে এই এই কলাম এন্ড দিয়ে, এম্পারসেন্ট যে চিহ্নটা আছে এটা দিয়ে, আমরা এই কলাম দিয়ে যখন দিব, সেক্ষেত্রে কিন্তু কাজ হয়ে যাচ্ছে। সো এটা যখন হচ্ছে, তখন কিন্তু এন্ড ফাংশন গতকাল দেখেছি। এছাড়াও আমাদের আরেকটা ফাংশন আছে হচ্ছে কনকাটেনেট, অলরেডি আমরা অনেকেই ইউজ করেছি এই ফাংশন, কনকাটেনেট। এই ফাংশনটা দিয়ে যখন আমরা এটা ক্লিক করবো, আমাদেরকে বলেই দিচ্ছি কি করতে হবে, টেক্সট ওয়ান। সো আমরা টেক্সট ওয়ানে চাচ্ছি কি, ফার্স্ট নেম। এরপর আমরা কমা দিব, কমা দিয়ে আমাদের টেক্সট টু আমরা যখন ক্লিক করে দিব, তখন আমাদের কি হবে, যে দুইটা নাম একসাথে জোড়া লেগে যাবে। সো আমরা চাচ্ছি যে না, এই দুই নামের মাঝখানে আমাদেরকে আরেকটা স্পেস দেওয়ার জন্য, তখন আমরা কমা দিয়ে এখানে একটা স্পেস আমরা অ্যাড করতে পারি, অথবা আমরা একটা হাইফেন দিতে পারি। সো এইভাবে হাইফেন দিয়ে আমরা যখন ইন্টার প্রেস করব, তখন কিন্তু আমরা এইভাবে দেখতে পাচ্ছি। সো এটাকে বলা হচ্ছে আইডেন্টিটি, আমরা দিয়ে এটা দিই কনকাটেনেশন, কনকাটেনেট।
সো এভাবে আমরা টেক্সট ফাংশনগুলো, টেক্সট ফাংশন কনকাটেনেট ইউজ করে আমরা দুইটাকে অ্যাড করতে পারি। তো এছাড়াও আমাদের আরেকটা ফাংশন আছে লোয়ার ফাংশন, লোয়ার। সো লোয়ার ফাংশনের কাজ কি হবে, যখন আমরা চাচ্ছি যে এরকম একটা নাম আছে সবকিছু যাতে লোয়ার ফরম্যাটে হয়। সো সেক্ষেত্রে আমাদের সমান সমান দিয়ে LOWER, আমরা অলরেডি জানি যে এখানে সমান সমান দিয়েও লেখা যায়, অথবা আমাদের এই যে ফাংশন লেখা এফএক্স, এই এফএক্স এর এখানে সমান সমান দিয়ে এই লাইনগুলো লেখা যায়। সো আমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব, প্যারেন্থেসিস শুরু করে আমরা এই যেই ঘরটাকে আমরা লোয়ার ক্লাস করতে যাচ্ছি, লোয়ার লেটার, সেই ঘরটাকে ক্লিক করব, ক্লিক করে ব্র্যাকেট শেষ করব, শেষ করে ইন্টার প্রেস করব। সো ইন্টার প্রেস করলে দেখতে পাবো যে আমাদের যত ওয়ার্ডগুলো আছে সবগুলো ওয়ার্ড, যত সেন্টেন্সে যত ওয়ার্ড আছে সবগুলো স্মলার হয়ে গিয়েছে, লোয়ার কেস হয়েছে। সো একইভাবে আমরা যদি আপার করতে চাই, সো আপার আমরা বুঝতে পেরেছি যে আসলে আপার কি করতে হবে, জাস্ট সমান সমান দিয়ে, সমান সমান দিয়ে UPPER আপার ফাংশনটা আমরা ইউজ করব, ইউজ করে যেই ফিল্ডটাকে আমরা আপার করতে চাচ্ছি সেই ফিল্ডটাকে ক্লিক করে ইন্টারপ্রেস করব। সো আমাদের আপার হয়ে যাবে। সো গত সেশন থেকে কারো কি অটো ফ্লাশে কোনো প্রবলেম আছে? অটো ফ্লাশ, অটো ফ্লাশে কি কেউ কোনো প্রবলেম পেয়েছেন? এই যে আমি যে টাইপ করলাম অটোমেটিক সবগুলোতে ঘর বসে পড়ছে, কোনো তো প্রবলেম পাননি? না স্যার, প্রবলেম হয় নাই স্যার যে। আচ্ছা, যারা যদি আপনারা কখনো অন্য কম্পিউটারে কাজ করতে যান, যদি এরকম প্রবলেম হয়, ফাইল থেকে এই অপশনে যাবেন, অপশনে গেলে দেখেন এই যে অ্যাডভান্স, অ্যাডভান্স অপশনে গেলে এখানে এই যে অটোমেটিক্যালি ফ্লাশ ফিল, এটা যদি এনাবল না থাকে, দেখবেন যে আপনি কাজ করতে পারবেন না, অনেকবার চেষ্টা করছেন বাট আপনার এইরকম সাজেশন আসছে না। তো এটার মেন কারণটা হচ্ছে এখানে এই অটোমেটিক্যালি ফ্লাশ ফিল এটা ওপেন থাকে না অনেক সময়। তো যেহেতু আপনারা কেউ বলেননি, সেই কারণে আসলে আমি ধরেই নিছি যে আপনাদের প্রবলেম হয়নি, না হলে আমি আবার এটা কাল ওদিনই রিপিট করতাম। সো এটা এটা ওপেন থাকলে আমার অটো ফ্ল্যাশটা কাজ করবে। সো আমি আপারটা দেখলাম। সো একইভাবে আমরা যদি ফার্স্ট লেটারটা ক্যাপিটাল করতে চাই, ফার্স্ট লেটার ক্যাপিটালের জন্য আমাদের প্রপার ফাংশন ইউজ করতে হয়, PROPER, প্রপার এই ফাংশনটা ইউজ করতে হয়। সো এটা ইউজ করার একই নিয়ম, সমান সমান দিয়ে আমরা PROPER প্রপার দিব, দিয়ে আমরা ক্যাপিটাল হোক স্মলার হোক কোনো প্রবলেম নেই, দিয়ে আমরা এই প্রপারটাকে দিয়ে দিব, সরি আমরা এটা দিই। সো দিয়ে আমরা ইন্টার প্রেস করি, প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমাদের যেখানে স্পেস দিই, যেমন এটা প্রপার অলরেডি আছে, অলরেডি এটা প্রপার আছে, তো সুতরাং আমরা এটা না করে আমরা এখানে আমাদের যে স্মলার করেছিলাম, এই স্মলার যে ঘরটা, এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দিব, দিয়ে আমরা ইন্টার দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্মলার ঘরগুলোকে সে প্রপার করে ফেলেছে। অথবা আমরা যে যদি আপারের যেটা আছে সেই আপারটাও যদি দিই, দেখবো যে আমরা এখানে আমরা লোয়ারটা না দিয়ে আমরা এই আপার ঘরটাকে সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের প্রপার করেছে। সো প্রপার মানে হচ্ছে যখন একটা ওয়ার্ড শুরু হবে সেই ওয়ার্ডের ফার্স্ট সেন্টেন্সটাকে ক্যাপিটাল করবে। সো একইভাবে আমাদের আরেকটা ফাংশন টেক্সট, টেক্সট ফাংশনে, মানে এক্সেলের আসলে টেক্সট ফাংশন খুব বেশি নেই, আরেকটা আমরা ফাংশন ইউজ করেছি লেন্থ। আমরা অলরেডি ডেটা অ্যানালিসিসে আমরা দেখেছিলাম কিভাবে লেন্থ ইউজ করে। সো ফাংশনটা লেন্থ, LENGTH, লেন্থ ফাংশন সমান সমান লেন্থের জন্য সমান সমান দিয়ে LEN দিয়ে, তারপরে হচ্ছে আমাদের যেই ঘরটার আমরা ওয়ার্ড কাউন্ট করতে চাচ্ছি, লেন্থ দেখতে চাচ্ছি, সেই সেলটাকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, দিয়ে ইন্টার দিব। তখন আমরা দেখতে পাবো যে কোন নামগুলো কত ক্যারেক্টারের, কত লেন্থের। সো এইভাবে আমরা লেন্থ ফাংশন ইউজ করে লেন্থ আমরা পেয়ে যাব। সো একইভাবে আমরা আরেকটা ফাংশন আছে হচ্ছে লেফট ফাংশন। সো লেফট ফাংশন দিয়েও আমরা ফার্স্ট, যেমন লেফট, এই লেফট ফাংশন ইউজ করে আমরা ফার্স্ট লেটারটা বের করে ফেলতে পারবো। যেমন প্রত্যেকটার আমাদের অনেক সময় প্রয়োজন হয় যে এই যে নাম আছে, নামের প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা একটা লটারি করতে চাই, কিংবা আমরা একটা কিছু ডিজাইন করতে চাই। সো সেই ক্ষেত্রে আমাদের নামের প্রথম অক্ষর নেওয়ার জন্য আমাদের অনেক কাজ করা লাগে। তো লেফট নামের একটা ফাংশন আছে যেটা ইউজ করলে আমরা খুব সহজে এটা করতে পারবো, সমান সমান LEFT, লেফট দিয়ে আমরা যে কলামটাকে আমরা করতে চাচ্ছি, ধরি এই কলামটাকে করতে চাচ্ছি, দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। তখন আমাদের নামের অধ্যক্ষর সব চলে আসবে, যে নামটা যেটা দিয়ে শুরু হচ্ছে সবগুলো আমরা পেয়ে যাব। তো একইভাবে আরেকটা ফাংশন আছে হচ্ছে রাইট ফাংশন। সো রাইট ফাংশন দিয়ে আমরা নামের শেষ অংশটা কত দিয়ে শেষ হয়েছে সেটা আমরা দেখতে পাবো, RIGST, রাইট। রাইট দিয়ে আমরা তখন
নামটাকে সিলেক্ট, ওই ঘরটাকে সেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করলে আমরা দেখতে পাবো যে আমাদের লাস্টে যেমন ডেভিস এস দিয়ে শেষ হয়েছে, এস দিয়ে শেষ হয়েছে, সো এভাবে শেষ হয়েছে। তো এছাড়াও অনেক সময় প্রয়োজন হয় যে নামার প্রথম অক্ষর না, 2 নাম্বার অক্ষর থেকে শুরু করে 4 নাম্বার অক্ষর পর্যন্ত কি কি আছে। তো সেটা অনেক সময় দেখার হয়, সেটাও আমরা ডেটা অ্যানালিসিস অলরেডি দেখেছি আমাদের পাইথনে। তো ওটা হচ্ছে মিট। পাইথন এবং এসকিউএল দুই ক্ষেত্রে আমরা দেখেছিলাম লেফট রাইট ব্যবহার। সো এক্সেলও আছে, সে এক্সেল হচ্ছে মিড নামের ফাংশন ইউজ করা হয়। সো মিড দিয়ে মিডল অথবা মিড দিয়ে সমান সমান দিয়ে জাস্ট ফাংশনের নামটা হচ্ছে MID, মিড দিয়ে আমাদের যেই সেলটার উপর আমরা কাজ করতে যাচ্ছি সেই সেলটাকে সিলেক্ট করব। করে এখন এরপর আমাদেরকে কমা দিয়ে বলে দিতে হবে আমি কত নাম্বার ঘর থেকে, আমরা চাচ্ছি 2 নাম্বার ঘর থেকে 6 নাম্বার ঘর পর্যন্ত ভ্যালুগুলো চাচ্ছি। সো 6 দিয়ে আমরা যখন ইন্টারপ্রেস করব তখন আমাদের 2 থেকে শুরু করে 6 পর্যন্ত যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো এন্ট্রি করবে। সো এই ছিল বেসিক্যালি আমাদের এরকম স্ট্রিং নিয়ে, টেক্সট নিয়ে বিভিন্ন ধরনের এটা নিয়ে মডিফাই করা। সো এছাড়াও আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে ফাইন্ড নামের একটা ফাংশন আছে, FIND, ফাইন্ড। অলরেডি আমরা জানি যে উপরে যে ফাইন্ডটা আছে এখান থেকে খুঁজে বের করা যায়, বাট এটা হচ্ছে এই ফাইন্ড দিয়ে আমাদের সমান সমান আমরা FIND, ফাইন্ড। এই ফাইন্ড দিয়ে আমরা চাবো যে কোনো এক জায়গায় ও আছে নাকি নাই। ধরেন আমি ও সার্চ করব, সো ও ফাইন্ড করব ও। সো ও দিব, দেওয়ার পরে কমা দিয়ে আমরা আহ, কোন কলামের থেকে আমরা সার্চ করব সেই কলামটাকে আমরা বলে দিব। আমরা এই সেলটাকে সার্চ করব, সে এই সেলটাকে আমরা বলে দিব, বলে দিয়ে আমরা প্যারেন্থেসিস অফ করে ইন্টার দিব। ইন্টার দিলে আমাদেরকে দেখেন কোনো কোনো জায়গায় দিচ্ছে ভ্যালু, কোনো কোনো জায়গায় দিচ্ছে 4, 6, 9। সো যেখানে এ, ও পেয়েছে পজিশনে, সেই পজিশনটা সে শো করছে। যেমন এখানে এখানে কিন্তু আমাদের 4 নেই, ও নেই, বাট এখানে 4 নাম্বার পজিশনে ও আছে। আবার এখানে ও নেই, এখানে আছে 3, 4, 5, 6 নাম্বার পজিশনে। সো এই পজিশন গুলো সে বলে দিয়েছে। সো এভাবে আমরা ফাইন্ড কাজ করি। সো ফাইন্ড কাজ করলে যেটা হয় যে ফাইন্ডটা হচ্ছে কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ, এটা দিয়ে আমরা যদি স্মলার ও দিয়েছি, আমরা যদি এটা ক্যাপিটাল ও দিতাম, তখন যদি আমরা ক্যাপিটাল ও দিই, ও দিয়ে যদি আমরা এটা ইন্টার করি, দেখুন সবগুলোতে ভ্যালু আমাদের প্রবলেম দেখাচ্ছে। হয়তো বা ক্যাপিটাল যদি না পায় সেক্ষেত্রে আমাদেরকে ভ্যালু মানে এরর দিচ্ছে আর কি, এর মধ্যে কোনো ভ্যালু পাইনি। সো ফাইনটা হচ্ছে আমাদের কেস সেন্সিটিভ। সো এখানে যদি স্মলার ও দেখতে চাই তাহলে আমাকে স্মলারই পাস করতে হবে, আর ক্যাপিটাল দেখতে চাইলে ক্যাপিটালই পাস করতে হবে। সো এই কেস সেন্সিটিভ প্রবলেমটাকে দূর করার জন্য আরেকটা ফাংশন ইউজ করা হয়, সার্চ। SEARCH, সার্চ ফাংশনটা ইউজ করা হয়। সো সার্চ ফাংশনটা ইউজ করা হয়, SEARCH। সো সার্চ ফাংশনটা কিভাবে সমান সমান দিয়ে সার্চ দিয়ে, সরি, SEARCH, সার্চ দিয়ে আমরা যে ওয়ার্ডটাকে সার্চ করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা যদি ক্যাপিটাল ও দেই, ও দিয়ে আমাদের যে কলামটা আছে, আমাদের কলামটা সম্ভবত D2 ছিল আর কি, আহ, এই কলামটা ছিল। সো এই কলামটা আমরা যখন দিয়ে ইন্টার করব, আমাদের কিন্তু এরর দেয়নি। গতবার যেই ফাইন্ডের ক্ষেত্রে এরর দিয়েছে, কিন্তু সার্চের ক্ষেত্রে এই এরর দেয়নি। কারণ কি? কারণ সার্চ হচ্ছে কেস সেন্সিটিভ না। সো এটা ছিল সার্চ। এছাড়াও আমাদের আরেকটা টেক্সট ফরম্যাট আছে হচ্ছে রিপ্লেস। রিপ্লেস হচ্ছে আমরা বুঝতেই পারছি রিপ্লেস দিয়ে কি করতে হয়। রিপ্লেস আসলে কিছুই না, জাস্ট আমাদের একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর বসানো। সো এটার জন্য আমাদের রিপ্লেস ফাংশনটা ইউজ করতে হবে, REPLACE, রিপ্লেস দিয়ে আমরা কোন ঘরে কোন সেলটাকে নিয়ে কাজ করতে চাই, আমরা ধরি এমিলির এমটাকে, আইটাকে বাদ দিয়ে বসাবো। সো সেই ক্ষেত্রে আমাদেরকে রিপ্লেস ফাংশনটা দিয়ে নামটা দিতে হবে, মানে ওই সেলটাকে সিলেক্ট করতে হবে। তারপর আমাদেরকে বলতে হবে আমরা কয় নাম্বার পজিশন, এই পজিশনটা আমরা বলে দিতে হবে আর কি। যেমন আমাদের আই আই আছে হচ্ছে আমার 3 নাম্বার পজিশনে। সো 3 নাম্বার পজিশনে এবং হচ্ছে 2 নাম্বার এবং 3 নাম্বার পজিশনে, অথবা আমরা 3 নাম্বার পজিশনে আমরা চাচ্ছি বসাতে। সো আমরা বসিয়ে দিব। বসিয়ে আমরা যখন ব্র্যাকেট ক্লোজ করব, সরি এখানে 3 দিয়ে, সো 3, 1,
আচ্ছা, সরি আমি ওখানে কমা দিতে ভুলে গিয়েছিলাম। সো এখানে 3 নাম্বার পজিশনে দিয়ে, 3 নাম্বার পজিশনে গিয়ে আমরা একটু এরপরে দেখেন কয়টা ক্যারেক্টার, নাম্বার অফ ক্যারেক্টার। সো আমরা নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে একটা, একটাকে আমরা রিপ্লেস করব। সো 3 নাম্বার পজিশনে একটা ক্যারেক্টার রিপ্লেস করব, এবং কি দিয়ে রিপ্লেস করব সেটা হচ্ছে ই দিয়ে রিপ্লেস করব। সো দিয়ে আমরা যখন ইন্টার করব, তো সব জায়গায় যেখানে আই পাবে 3 নাম্বার পজিশনে, সে আইটাকে, সে যেমন এমিলি, এটাকে কিন্তু সে রিপ্লেস করেছে। সো এটা ছিল হচ্ছে রিপ্লেস ফাংশন। সো একইভাবে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে যে যেমন এটা আমরা কি করলাম, পজিশনে বলে দিলাম কয়টা ক্যারেক্টার আমরা চেঞ্জ করতে চাই। এখানে আমরা যদি 2টা ক্যারেক্টার লিখতাম, 2টা ক্যারেক্টার কি দিতাম, এস ই। সো সেই ক্ষেত্রে আমার কিন্তু এই আই যেখানে পেতো, মানে 3 নাম্বার পজিশনে 2টা এসি দিয়ে 2টা ক্যারেক্টার কিন্তু সে রিপ্লেস করে দিয়েছে। সো সবগুলোর ক্ষেত্রে কিন্তু এভাবে রিপ্লেস করে দিয়েছে 3 নাম্বার পজিশনে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সমস্যা আছে, সেটা যেমন আমি এমিলির আই কে চেঞ্জ করতে যাচ্ছিলাম ই দিয়ে, আই কে ই দিয়ে চেঞ্জ করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরের গুলো কিন্তু আমাদের 3 নাম্বার পজিশন গুলো সব চেঞ্জ হয়ে গেছে। সো এই জন্য রিপ্লেসের একটা প্রবলেম আছে। এই প্রবলেমগুলো এড়ানোর জন্য আমরা ইউজ করেছে সাবস্টিটিউট, SUB, সাবস্টিটিউট, এই ফাংশনটা আমরা ইউজ করি। তো এটা কিভাবে ইউজ করতে হবে, সমান সমান জাস্ট সাবস্টিটিউট, সাবস্টিটিউট দিব, দিয়ে এরপর আমরা যেই কলামটা নিয়ে কাজ করতে যাচ্ছি, যে সেলটা নিয়ে, সেই সেলটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন এর আগে যেটা দিয়েছিলাম আমরা পজিশন দিয়েছিলাম, বাট সাবস্টিটিউটের ক্ষেত্রে আমাদের বলে দিতে হবে কোনটার পরিবর্তে কোনটা বসবে। সো আমরা বলবো হচ্ছে উম, ইয়ের পরিবর্তে, আয়ের পরিবর্তে, আয়ের পরিবর্তে ই বসাতে হবে। সো আমরা ই বসিয়ে দিব। সো দিয়ে আমরা যখন ক্লোজ করব, আমরা দেখবো যে আমাদের আয়ের এমিলি, সো এটার পরে কতবার চেঞ্জ করবে, দিয়ে আমাদেরকে এখানে বলছে ইনস্টেন্স নাম্বার। সো একবার সে চেঞ্জ করবে। করে আমরা ইন্টার দিলাম, দেওয়ার পরে সরি এখানে আমরা ক্যাপিটাল, ক্যাপিটাল না, সো তখন দেখেন সে কিন্তু যেখানে আই পেয়েছে সেখানে ই বসিয়ে দিয়েছে। সো এখানে যদি আমি দুইবার বলি, দুই বলি, সেই ক্ষেত্রে আমার কিন্তু এমিলির 2 নাম্বার যে ইন্ডেক্সটা আছে সেই 2 নাম্বারটা চেঞ্জ করছে। দেখেন ডেভিসের ভিতরে যেটা পেয়েছে। সো এক দিলে যেটা হয়েছে, প্রথম যেই ইনস্ট্যান্টটা পাবে সেটাকে চেঞ্জ করবে, আর দুই যখন দিব তখন আমাকে 2 নাম্বার ইনস্ট্যান্সটাকে চেঞ্জ করবে। সো এই ছিল আমাদের মোটামুটি টেক্সট ফাংশনগুলো। সো টেক্সট ফাংশনের পরে আমরা যাব হচ্ছে, এটা ছিল আমাদের টেক্সট ফাংশন। টেক্সট ফাংশন, আমি ফাইলটা আপনাদের সাথে শেয়ার করব। সো টেক্সট ফাংশন, এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের কিছু কন্ডিশন নিয়ে এখন আমরা আলোচনা করব, যেটা আমাদের প্রয়োজন হয়, খুবই দরকার। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কন্ডিশন। ইফ অ্যান্ড অর অলরেডি আমরা অনেকেই জানি, ইফ অ্যান্ড অর। আমি খুব দ্রুত যাব, ওভারভিউ করব শুধুমাত্র। সো আমরা একটা ডাটা নিয়ে নেই আমাদের, একটু দেখে নিই আমাদের কি কি ডাটা আছে। সেলস, কাস্টমার, ওকে, অথবা আমাদের এখানে ক্রেডিট। একটু দেখে নিই আমি যে আমরা একটা ডাটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে অর্ডার কোনো একটা টেবিল আছে কিনা। কাস্টমার্স, প্রবলেম নেই, আমরা এটাই নেই, আমরা এই কয়েকটা কলম নিয়ে নেই, অথবা কন্ট্রোল C দিয়ে আমরা যে ফাইলে কাজ করছিলাম সেই ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি। আমরা কাজ করছিলাম হচ্ছে এক্সেল ডে 19।
তো এটা না আমরা কাজ করছিলাম অর্ডার কাস্টমার্স ইএসটি। আচ্ছা, আমরা এখানে কপি করছি। আমি ওটা খুঁজে বের করব। তো আমরা এখানে এখন কাজ করব হচ্ছে ইফ অ্যান্ড অর নিয়ে। সো ইফ অ্যান্ড অর। সো আমরা ধরি যে ক্রেডিট লিমিট যার 1 লক্ষ টাকার বেশি তাকে আমরা বোনাস প্রদান করব, আর যাদের ক্রেডিট লিমিট 1 লক্ষ টাকার নিচে তাদেরকে আমরা বোনাস দিব না। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে একটা কলাম নিব হচ্ছে বেনিফিট নামের একটা কলাম নেই। বেনে বেনিফিটস বেনিফিট নামের একটা কলাম নিলাম, নিয়ে জাস্ট এখানে আমাদের একটা কন্ডিশন সেট করতে হবে। সে কি কন্ডিশন? ইফ কন্ডিশন। সো ইফ দিয়ে কি লিখতে হয়? আমরা জাস্ট প্রোগ্রামিং এর যে ইফ ইলস করেছি আমাদের সেম একইভাবে ইফ। সো ইফ দিয়ে আমাদেরকে এখন লজিক বলতে হবে। সো লজিকটা কি হবে? আমাদের এই ক্রেডিট লিমিট ইজ গ্রেটার দেন, যদি 1 লক্ষ টাকা হয় তো একক অথবা সমান, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 লক্ষ টাকা হয় সেই ক্ষেত্রে ছয়টা 1 লক্ষ টাকা হয় সেই ক্ষেত্রে, যদি ট্রু হয় সেক্ষেত্রে এখানে লিখবে হচ্ছে বোনাস, গেট বোনাস, গেট বোনাস। সো গেট বোনাস উনি পাবে। আর যদি ফলস হয় সেক্ষেত্রে নো বোনাস, নো বোনাস। সো এভাবে জাস্ট আমরা যখন ইউজ করব, সো দিয়ে আমরা যখন এখানে সেট করব, তখন আমরা দেখতে পাবো অটোমেটিক্যালি আমাদের এখানে বোনাস চলে আসছে, নো বোনাস, গেট বোনাস। যার 1 লক্ষ টাকার বেশি হলেই সে সাথে সাথে কিন্তু বোনাস পাচ্ছে। সো এভাবে আমরা ইফ নিয়ে কাজ করতে পারবো। সো এখন আমাদেরকে বলেছে যে ঠিক আছে 1 লক্ষ টাকা বোনাস পাবে, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু আহ, সে তাকে অবশ্যই ইউএস এর বাসিন্দা হতে হবে, কিংবা অস্ট্রেলিয়ার বাসিন্দা হতে হবে। ফ্রান্সের বাসিন্দা হলে সে পাবে না, সে বোনাস পাবে না। কারণ এরকম যদি একটা কন্ডিশন দিয়ে দেয়, যেমন একটা কন্ডিশন যেমন দিয়েছে যে 1 লক্ষ টাকার বেশি হলে সে বোনাস পাবে। সো এখন আর একটা কন্ডিশন দিল যে না, তার বোনাস পাবে 1 লক্ষ টাকার বেশি, এবং তার কান্ট্রি হতে হবে অস্ট্রেলিয়া। যদি এরকম দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তখন আমাদেরকে এন্ড একটা কন্ডিশন ইউজ করতে হবে। সো আমরা একটা বেনিফিট টু দিই, বেনিফিট টু দিয়ে সমান সমান, তখন আমাদের ইফ কন্ডিশনের ভিতরে আমাদের ইউজ করতে হবে এন্ড লজিক ইউজ করতে হবে। সো এন্ড, এ এ এন্ড ডি এন্ড এন্ড দিয়ে আমাদেরকে বলে দিতে হবে। এবং আমরা যদি বলি যে আহ, আরেকটা কন্ডিশন আমরা যদি অ্যাড করে দিতে চাই, কিংবা আমরা এখান থেকে না নিয়ে আমরা ইএসডি থেকে একটা ডাটা নিই। সো আমরা ইএসডি তে চলে আসছি। ইএসডি থেকে আমরা যদি একটা ডাটা, আচ্ছা, ইএসডি তে ছিলাম, এখানে আসলে আমরা কাজ করতেছিলাম টেক্সট ফাংশনের পরে এন্ড ইফ, ইফ ইফ এন্ড অর। সো শিট ওয়ান থেকে আমরা ডাটাগুলোকে আবার কপি করে নিই। সো শিট ওয়ানের ফুল ডাটা যদি আমরা কপি করতে চাই, আমাদের এই কর্নারে ক্লিক করে কন্ট্রোল সি দিলে আমরা কিন্তু এখানে এসে আবার কর্নারে ক্লিক করলে ফুল ডাটা পেস্ট হয়ে যাবে। সো ওকে স্যার, একটু দাগ মনে পড়ে গেছে স্যার, আমি এটা ডিলিট করতে পারছি না। আচ্ছা, সমস্যা নেই, ডিলিট হয়ে গেছে। এরপরে আমরা এখানে ধরি, যেমন এখানে আমাদের আইটি ডিপার্টমেন্ট আছে, তারপর হচ্ছে আমাদের জেন্ডার আছে, মেল ফিমেল, তাদের অ্যানুয়াল স্যালারি আছে। সো আমরা ধরি যে যাদের অ্যানুয়াল স্যালারি 1 লক্ষ টাকার কম, তাদেরকে আমরা একটা বোনাস দিব। সো আমরা একটা বেনিফিট বলি, বেনিফিটস, বেনিফিটস, বেনিফিটস। সো বেনিফিটের ক্ষেত্রে আমরা তাহলে বলে দিব কি, ইফ যদি এই স্যালারিটা, অবশ্য স্যালারিতে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা টেক্সট আকারে আছে, এটা একটা টেক্সট আকারে আছে।
প্রবলেম নেই, এটা আমরা কনভার্ট করে নিয়েছিলাম, প্রবলেম নেই। সো এখানে আমরা তাহলে বলে দিব সমান সমান ইফ দিয়ে, ইফ যদি এই স্যালারি ইজ স্মলার দেন অর ইকুয়াল 1 লক্ষ টাকা, সো সে পাবে হচ্ছে গেট বোনাস। তো জাস্ট আমরা লিখে দিব হচ্ছে বোনাস, আর যদি না হয় সেক্ষেত্রে নো বোনাস। সো এটা আমরা যখন এক্সিকিউট করব তখন আমাদেরকে দেখতে পাবো যে কে কে বোনাস পাবে। যেমন ওনার স্যালারি 1 লক্ষ টাকার বেশি, সে বোনাস, নো বোনাস। যাদের 1 লক্ষ টাকার নিচে সে বোনাস পাচ্ছে। সো এখন আমাদের 2 নাম্বার বেনিফিট করব আমরা, বেনিফিটস। বেনিফিটস এখানে করব হচ্ছে আইটি ডিপার্টমেন্টের হইতে হবে, এবং সে যদি ফিমেল হয় এবং 1 লক্ষ টাকার বেশি, মানে কন্ডিশন আমরা এখন 3টা দিব, যে 1 লক্ষ টাকার কম হবে ঠিক আছে, কিন্তু 1 লক্ষ টাকার কম হলেও তাকে আইটি ডিপার্টমেন্ট হইতে হবে এবং তাকে ফিমেল হইতে হবে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বেনিফিট দিব। সো সেক্ষেত্রে আমাদেরকে এন্ড কন্ডিশনটা ইউজ করতে হবে। যখন আমরা 3টা কন্ডিশন একসাথে ইউজ করব তখন আমাদের এন্ড কন্ডিশন। সো ইফ দিব, ইফ দেওয়ার পরে তখন আমরা আবার একইভাবে কি বলবো, স্যালারি ইজ স্মলার দেন অর ইকুয়াল, সরি, প্রথমে দিব হচ্ছে ইফ দিয়ে এন্ড, যেহেতু আমরা একাধিক কন্ডিশন দিব, সো এন্ড দিব, দেওয়ার পরে আমরা বলবো হচ্ছে আইটি ডিপার্টমেন্টের কিনা। সো আইটি ডিপার্টমেন্ট ছিল এই সেলটা। সো এই সেল ধরবো আমরা, তাহলে এই সেল ক্লিক করব, ক্লিক করার পরে সমান সমান, সো সমান সমান কি দিব, আইটি, যদি আইটি ডিপার্টমেন্ট হয়, কমা দিব, কমা দিয়ে, এবং কি বলেছিলাম, জেন্ডার। সো এই জেন্ডার সমান সমান যদি ফিমেল হয়, ফিমেল, সো সেই ক্ষেত্রে উনি কি করবে, বোনাস, এবং কমা দিয়ে স্যালারি, স্যালারি ইজ গ্রেটার দেন, সরি, ইজ স্মলার দেন অর ইকুয়াল 1 লক্ষ। যদি এটা হয় সেই ক্ষেত্রে উনি একটা বোনাস পাবে। সো এখন কমা দিয়ে আমরা দিব হচ্ছে গেট বেনিফিট, বেনিফিট, আরেকটা দিব নো বেনিফিট, নো বেনিফিট। সো ইন্টার দিব আমরা। সো সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেমন ওনার স্যালারি 99, 1 লক্ষ টাকার কম, কিন্তু উনি নো বেনিফিট, কারণ কি, ওনার হচ্ছে মেল। একইভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা বেনিফিট পাবে আর কি, তার স্যালারি 1 লক্ষ টাকার নিচে এবং সে হচ্ছে ফিমেল এবং আইটি ডিপার্টমেন্টের। বিষয়টা কি ক্লিয়ার? এভাবে আমরা এন্ড ইউজ করে আমরা করতে পারি। এছাড়াও যদি এখন আমার ম্যানেজমেন্ট যদি বলে যে না, এন্ড না, আপনি করবেন এরকম যে যার বাড়ি চীন, চীনে আছে যে বাড়ি, এবং যার আহ, অথবা সে একজন ফিমেল, ফিমেল, এই 2টা কন্ডিশন যদি হয় তাহলে তাকে আমরা বেনিফিট দিব। তো কোনো স্যালারির উপরে না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অর ইউজ করব, বেনিফিট টু আমরা ধরি। তো সেক্ষেত্রে কি করবো, আমরা আমরা চাচ্ছি যে বাড়ির চিন হইতে হবে অথবা মহিলা হতে হবে, তাহলে সে বেনিফিট পাবে, স্যালারি যাই হোক না কেন। তো সেক্ষেত্রে আমরা ইফ ইউজ করব, ইফ ইউজ করার পরে ইফের ভিতর অর দিব, অর দিয়ে এখন আমাদের কন্ডিশন গুলো দিব। সো কন্ডিশন কি, ফিমেল হইতে হবে, তো জেন্ডার সমান সমান ফিমেল, কমা দিব। এরপরে আমাদেরকে আরেকটা কন্ডিশন দিতে হবে, সেই কন্ডিশন কি দিব, যে কান্ট্রি হইতে হবে চায়না, সমান সমান CHINA, চায়না। যদি হয় সেই ক্ষেত্রে আমরা এই বেনিফিটটা দিব, কি বেনিফিট দিব, গেট ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি। আর আরেকটা দিব আমরা, যদি না হয় সেক্ষেত্রে নো ফ্যাসিলিটি, নো ফ্যাসিলিটি। সো এটা দিয়ে আমরা যখন ইন্টার দিব, আচ্ছা একটা মনে ব্র্যাকেট কম পড়েছে, প্যারেন্থেসিস, ওকে, চায়নার আগে স্যার, চায়নার আগে। না না এটা ঠিক আছে, অর, এই যে এখানে শেষ হবে আরেকটা দিয়ে। আচ্ছা এখানে মনে হয় কি সমান, আচ্ছা এখানে একটা ই পড়েছে আর কি, চায়নার আগে, হ্যাঁ একটা কলন পড়েছে আর কি। আচ্ছা ইফ অর জেন্ডার ফিমেল, কান্ট্রি, সি, ই দিতে হবে আর কি। সো এখন যদি আমি ইন্টার দিই তখন আমাদের দেখতে পাবো যে গেট ফেসিলিটি, নো ফেসিলিটি। তো গেট ফেসিলিটি কি, সে হচ্ছে, দেখেন
গেট ফ্যাসিলিটি মানে সে চীনের, পরের জন হচ্ছে মেল কিন্তু তার বাড়ি চায়না, সে ফ্যাসিলিটি হচ্ছে। দ্বিতীয় তারপরের জন কিন্তু ফিমেল বেনিফিট হচ্ছে, তারপরের জন আবার এখানে মেল আসছে এবং ইউনাইটেড স্টেট আসছে, সে হচ্ছে নো ফ্যাসিলিটি। সো এভাবে আমরা ইফ অ্যান্ড অর এই ফাংশনগুলো ইউজ করি আমাদের ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে। সো বিষয়টা সবার ক্লিয়ার? সো আমরা এটা একটু সেভ করি, সেভ করে এখন আমরা দেখবো হচ্ছে ডেট ফাংশন, ডেট অ্যান্ড টাইম নিয়ে আমরা একটু কাজ করব। সো রিনেন ডেট অ্যান্ড টাইম, যেটা আমাদের ডেটা অ্যানালিসিসের প্রয়োজন হয়। আমরা যদি অন্য একটা টেবিল থেকেও ডেটা আনি অথবা এই টেবিল থেকেও যদি অর্ডার নিয়ে কাজ করি, আমরা এটা অফ অফ করে দিই। আমরা অর্ডার টেবিল নিয়ে যদি কাজ করি, আমাদের ক্লাসিক মডেলে অর্ডার একটা টেবিল আছে। যেমন এরকম অর্ডার আছে, অথবা আমাদের এখানে যে টেবিলটা আছে এই টেবিলের ভিতরও আমরা যদি কপি করে নেই, কন্ট্রোল সি, আমাদের এখানে কন্ট্রোল সরি আমরা এখান থেকে নেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, আমাদের এখানে হায়ার ডেট নামের একটা ফিল্ড আছে এবং এই ফিল্ডটাকে যখন ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডেট ফিল্ড আমাদের দেখাচ্ছে। সো এখান থেকে আমরা যদি চাই, যেমন এখানে আমরা যদি সরাসরি এই কলামে আজকের ডেটটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট আমাদের লিখতে হবে টুডে সমান সমান ডেট, যদি দিই আমরা এটার নাম ডেট। তো আমরা এটা অলরেডি জানি, সমান সমান টুডে, যদি আমরা দেই টুডে, টুডে দেওয়ার সাথে সাথে সরি টুডে দেওয়ার পরে টু ডি এ ওয়াই, টুডে দিয়ে যখন আমরা দিব তখন আজকের ডেটটা শো করবে। টুডে দিয়ে আমরা যখন প্যারেন্থেসিস দিব তখন আজকের ডেটটা শো করবে। সো এখানে আমরা নাও নামের একটা ফাংশন আছে, NOW নাও, এই নাওটাও যখন দিব তখনও কিন্তু সরাসরি আজকের ডেটটা দেখাবে। সো এখান থেকে আমরা চাচ্ছি কিংবা আমাদের এই হায়ার ডেট যেটা আছে, আমরা চাচ্ছি যে যে হায়ার করেছে ম্যানেজমেন্টের, চাচ্ছে যে এখানে কে কাউকে কাউকে কি ফ্রাইডেতে হায়ার করেছে কিনা কিংবা শনিবারে হায়ার করেছে কিনা। মানে ওটা তো অফিস ডে বন্ধ, তার মানে হচ্ছে নিজের ইচ্ছা মতো তারা হায়ার করেছে। সো এখান থেকে যদি আমরা ডে দেখতে চাই, তো সুতরাং সমান সমান দিয়ে আমরা ডে ফাংশনটা ইউজ করবো, DAY। সো ডে ফাংশন ইউজ করে আমরা তারপরে বলে দিব এই কলমটা যখন দিয়ে আমরা ইন্টার দিব তখন আমাদেরকে, সরি আমাদের ডে, সো এটা দিয়ে আমাদেরকে তখন দেখেন সবগুলো চলে আসছে, একটা নাম্বার চলে আসছে। সো এখান থেকে আমরা দিব হচ্ছে টেক্সট, টেক্সট দিব যখন সবগুলো সিলেক্ট করে যখন আমরা টেক্সট দিব অথবা নাম্বার দিব, নাম্বার দিয়ে আমরা হচ্ছে ফরম্যাট অথবা ফরম্যাট করে দিই। সো সবগুলো আমাদেরকে দেখাবে এই ডেটা আর কি। সো এটা হচ্ছে ডে, মানে এই তারিখ থেকে কোন ডেটে আমাদের জয়েন করা হয়েছে, আমরা নাম্বার না দিয়ে এটা টেক্সট দিয়ে দিই। সো সেক্ষেত্রে আমরা পাবো যে কত তারিখ, যেমন এটা ছিল এপ্রিলের 8 তারিখ, 29 তারিখ, এরকম আমরা ডে গুলো পেয়ে যাব। সো ডেটা পেয়ে যাব আমরা। সো একটা একটা করে আসতেছি, এরপরে যদি আমরা চাই যে না আমরা মাস চাচ্ছি, সো তখন আমাদের মাস ফাংশনটা ইউজ করতে হবে, মান্থ, MONTH মান্থ। তো সমান সমান আমরা দিব হচ্ছে মান্থ, MONTH মান্থ দিয়ে আমাদের জাস্ট এই কলামটাকে সিলেক্ট করে দিতে হবে, তখন আমরা কি পাবো রিটার্নে, রিটার্ন আমরা মাসগুলো পেয়ে যাব। সো একইভাবে যদি ইয়ার চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইয়ার ফাংশনটা ইউজ করতে হবে। সো ইয়ারের ক্ষেত্রে, সো আমরা এটা জানি যে ইয়ারের ক্ষেত্রে ইয়ার একইভাবে আমরা কি কি পারবো, এখানে যদি ইয়ার চাই, ইয়ার চাইলে আমরা এখানে জাস্ট ইয়ার ফাংশনটা ইউজ করব, YEAR ইয়ার, ইয়ার যদি দিয়ে দিই আমরা এখানে বছরগুলো দেখতে পাবো। এক এক দেখেন হায়ার ডেট, এক এক বছর এক একটা হায়ার করা হয়েছে, 2006, 2019 এরকম। সো একইভাবে আমরা যদি চাই যে আহ, কোন ঘন্টায় অথবা ডেটটা চাচ্ছি, তো এখানে আরেকটা ফাংশন আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে যে আওয়ার নামের একটা ফাংশন ইউজ করতে পারবো, আওয়ার, সেখান থেকে আমরা ঘন্টা বের করতে পারবো। একইভাবে আমরা যদি মিনস ইউজ করি, আওয়ার যদি ইউজ করি, ডেট টাইম ফিল্ড যদি থাকে, যেমন আমাদের এখানে শুধুমাত্র ডেট আছে যে কারণে কোনো কিছু দেখাচ্ছে না। সো এখানে আমরা যদি ডেট টাইম টাইম স্প্যান থাকে সেক্ষেত্রে আমরা আওয়ার ইউজ করলে আমাদের আওয়ারটা চলে আসবে। একইভাবে আরেকটা ফাংশন আছে হচ্ছে মিনস, মিনস ফাংশনটা ইউজ করলে আমাদের মিনিট দেখাবে। এবং সেক্স, SECS, এই ফাংশন, সেক ফাংশনটা ইউজ করলে আমাদের সেকেন্ড দেখাবে। সো এভাবে আমাদের আহ, সময়গুলো দেখাবে। সো আমরা এখন চাচ্ছি যে আমাদের এই ডেটটা
এই ডেটা 3 দিন পরে যাতে দেখায়। সো আজকের ডেট আছে এটা, এবং এটার সাথে যদি এক যুগ করে দেখায় কিংবা 3 দিন পরের ডেট দেখায়, সো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট প্লাস দিব, প্লাস থ্রি, থ্রি যদি আমরা দিই তখন আমরা, সরি, থ্রি দিয়ে আমরা এখানে DAY, ডে আমরা ইউজ করব। তখন আমাদেরকে ডেট, সরি, Ctrl Z Y। সো এখানে যেমন ডেট দেখাচ্ছে 8। সো আমরা এখান থেকে যদি আমরা চাই যে ডে দেখাইতে, তো সেক্ষেত্রে আমরা 3 days লেটার যদি আমরা দিই, ডেজ লেটার, তখন আমরা কি করব, জাস্ট সমান সমান দিয়ে এই কলামটা দিয়ে আমরা জাস্ট থ্রি অ্যাড করলে আমাদের কিন্তু 3 যুগ হয়ে ডেট গুলো দেখাবে। একইভাবে আমরা যদি ইয়ার দেখতে চাই, সেক্ষেত্রে আমরা যদি এটা মাস দেখতে চাই, যেমন এটা আমরা কি করেছিলাম, ডে করেছিলাম, এই জন্য 3 দিন পরে দেখেছি, আমরা চাচ্ছি যে 3 মাস পরে যাতে দেখায়। সো 3 মাস পরে দেখানোর ক্ষেত্রে এটা যেমন আমরা কি করেছি, জাস্ট এই কলামের সাথে এই কলাম যোগ করে দিয়েছি, 3 দিন পরে দেখিয়েছে। বাট আমার দরকার হচ্ছে মান্থ দরকার। তো 3 মাস পরের ডেটা দরকার, MONTH, মান্থ। তো তখন আমাদের কি করতে হবে, আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, ই ডেট, EDATE, ই ডেট, এই ফাংশনটা ইউজ করে তারপর আমাদের বলতে হবে কোন মাস, এই মাস, এই মাস থেকে 3 মাস পরে আমাকে দেখাও। সো 3 অ্যাড করে আমাদেরকে এভাবে যখন দিয়ে দিব, তখন আমাদেরকে এরকম ভাবে ডেটা দেখাবে আর কি। সরি, Ctrl Z, আমাদের এখানে হচ্ছে এই কলামটা DAY। সো এই ডের সাথে আমাদের 3 মাস যোগ করে তখন আমাদেরকে এই ভ্যালুটা দেখাবে। সো এভাবে মাস থেকে আমরা ডে কাউন্ট করতে পারি। সো আমাদের কি হলো, যে 3 মাস এই ডেট থেকে, এটা, সরি, এই ডে থেকে 3 মাস অ্যাড করে যে তারিখটা হয়, যে দিনটা হয়, সে 99 দিন আমাদেরকে এভাবে দেখাচ্ছে। সো এভাবে আমাদের অনেক সময় ডেটা অ্যানালিসিস প্রয়োজন হয়। তো এছাড়াও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ডেটটা আছে, প্রথমে আছে আমাদের মাস, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে ইয়ার। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন হয় যে প্রথমে আমাদেরকে মাসটা দেখাবে না, তারিখটা দেখাবে, সেক্ষেত্রে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট সেল করে নিতে হবে। সো ফরম্যাট সেল ক্লিক করলে আমরা এখানে ডেট থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট এখানে যেরকম আছে, যদি এটা না চাই, সো কাস্টম যদি ক্লিক করি, ক্লিক করে আমরা এখানে চাইলে আমাদের নিজেদের মতো করে, যেমন 2 অক্ষরের দেখাবে ডেট, এই জন্য আমাদের 2টা DD দিতে হবে, স্ল্যাশ দিয়ে কিংবা আমরা হাইফেন দিয়ে দেখতে যাচ্ছি আহ, আমরা যদি 2টা M ইউজ করি তাহলে আমাদেরকে এই যে এইভাবে দেখাবে স্যাম্পল, অথবা আমরা যদি ক্যাপিটাল M ইউজ করি, ক্যাপিটাল MMON, সরি, যদি ইউজ করি, তারপরে যদি আমরা 4টা Y Y Y দেই, সেক্ষেত্রে আমাদেরকে এই ফরম্যাটে ডাটাগুলো দেখাবে। সো ওকে দিলে আমরা এই ফরম্যাটে ডাটা দেখতে পাবো, কিন্তু এক্সেল তার ফরম্যাটেই রাখবে, বাট আমাদেরকে শো করবে এইভাবে এই ফরম্যাটে। সো এটা ছিল আমাদের ডেট ফাংশন। এরপর আমরা যাব হচ্ছে কাউন্ট ইফ, সাম ইফ। অলরেডি আমরা কাউন্টের ফাংশন করেছি, কিংবা অনেকের কাছে এই ফাংশনগুলো নতুন আর কি। কাউন্ট ইফ, সাম ইফ, সাম ইফ। সো অলরেডি আমরা জানি যে কাউন্ট, সাম দিয়ে কি করে। যেমন আমরা যদি প্রথম দিনে যে ডাটাটা যদি দেখি, আমরা প্রথম দিন যে কাজগুলো করেছিলাম, so, প্রথম দিন আমরা এই ডেটা নিয়ে কাজ করেছিলাম। সো ধরি আমাদের এই এতটুকু কপি করি, এই ডাটাটা কপি করি, Ctrl+C, Ctrl+V। সো আমাদের এখানে যে ডেটা আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা তারিখ আছে, ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, প্রাইস আছে, এবং পেমেন্ট মোড আছে। সো আমরা কলাম 1 ফেলে দিই, না থাকলেও সমস্যা নেই। সো এরকম আছে। সো আমরা এখান থেকে ইজিলি বের করতে পারবো। এখানে ক্লিক করলে আমাদের এই উপরে যে সাম চিহ্নটা আছে, অটো সাম, এটা দিলে কিন্তু আমাদের টোটাল সামটা এখানে বের হয়ে আসবে। সো টোটাল সামটা কিন্তু আমরা দেখতে পাবো। এটা চাইলে আমরা ক্লিক করে বোল্ড করে রাখতে পারি।
কিন্তু এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা দেখতে চাই যে বিকাশে কত টাকা পেমেন্ট হয়েছে, কার্ডে কত টাকা পেমেন্ট হয়েছে, ক্যাশে কত টাকা পেমেন্ট হয়েছে। সো এটা যখন করতে যাব, তখন আমাদেরকে ইউজ করতে হবে সাম ইফ ফাংশন। তো সাম করার জন্য আমাদের কি করতে হবে, যেমন আমরা যদি চাই সমান সমান এসইউএম ফাংশনটা দিয়ে আমরা যদি চাই এই তিনটা ঘরের সাম করতে, সো তিনটা ঘরকে সিলেক্ট করে আমরা প্যারেন্থেসিস ক্লোজ করলেই কিন্তু আমাদেরকে এই তিন ঘরের সামটা দেখাবে। বাট আমরা চাচ্ছি এখন পেমেন্ট অনুযায়ী সাম। সো সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে সাম ইফ। সাম আইএফ এই ফাংশনটা ইউজ করতে হবে। সাম ইফ ফাংশন ইউজ করে আমাদেরকে বলতে হবে এখন কি, কোন ডেটার উপর আমরা করতে চাচ্ছি। অথবা আমরা যদি সবচেয়ে সুন্দর হয়, মানে দেখতেও সুন্দর হয়, আমরা এটাকে টেবিলে কনভার্ট করে নেই। কন্ট্রোল টি, এটা টেবিলে কনভার্ট না করলেও কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা সবগুলো টেবিলে কনভার্ট করে দেখাচ্ছি এই জন্য এটাও দেখাচ্ছি। সমান সমান আমরা জাস্ট দিব এসইউএম ইফ সাম ইফ। সাম ইফ দিয়ে আমরা বলবো কি, এই থেকে এই রেঞ্জটাকে আমরা বলে দিব। সো বলে দেওয়ার পর আমরা বলবো যে বিকাশের মাধ্যমে পেমেন্ট কিরকম হয়েছে। সো BKASH, সরি যেভাবে আছে আর কি, BKASH, বিকাশের মাধ্যমে পেমেন্ট হয়েছে। কোন কি দেখতে চাচ্ছি আমরা, অ্যামাউন্ট দেখতে চাচ্ছি। সো অ্যামাউন্ট, এই ঘরটাকে আমরা, সরি এই ঘরটাকে আমরা সিলেক্ট করে দিব। সো প্রাইস দিয়ে আমরা এখন ব্র্যাকেটটা ক্লোজ করব। ক্লোজ করে আমরা ইন্টার দিব। তাহলে আমরা দেখতে পাবো যে বিকাশের মাধ্যমে 23,217 টাকা পেমেন্ট হয়েছে। সো এটা কপি করে কন্ট্রোল C দিয়ে আমরা যদি কন্ট্রোল V দিই, মনে হতে পারে যে না, 25,000-এর মধ্যে 23,000 যদি আমার বিকাশ হয় তাহলে আমার কার্ডে কত হয়েছে, তার মানে ডাটা ভুল হতে পারে। তো আমরা এখানে যদি আমরা কার্ড দিয়ে দিই, CARD কার্ড, তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কার্ডে পেমেন্ট হয়েছে 1,000 টাকা। এই 1,000 টাকা এছাড়া কিন্তু আমাদের এখানে আর কোনো কার্ড নেই। তো একইভাবে আমরা যদি ক্যাশে চাই, জাস্ট ক্যাশ দিলে আমরা এইভাবে দিতে পারবো। তো এটা দিয়ে আমরা কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি ক্যাটাগরি ওয়াইজ আমরা একটা সাম পাচ্ছি, সাম ইফ পাচ্ছি। সো আরেকটা আমাদের ফাংশন আছে সাম ইফ এর সাথে এস যোগ করে ইফস, সাম ইফস। তো সাম ইফস এর মাধ্যমে আমরা যেটা করতে পারি যে একইভাবে আমরা চাচ্ছি যে বিকাশের মাধ্যমে পেমেন্ট হয়েছে কিন্তু ক্যাটাগরিটা হবে ফুড, অথবা ক্যাটাগরিটা আচ্ছা ফুডই চাচ্ছি। সো এখানে বিকাশের মাধ্যমে ফুড ক্যাটাগরিতে পেমেন্ট হয়েছে, বিকাশের মাধ্যমে আমার গ্রোসারি পেমেন্ট হয়েছে, আমরা চাচ্ছি শুধুমাত্র ফুড ক্যাটাগরিতে কিরকম পেমেন্ট হয়েছে। তো এটা হচ্ছে সাম ইফ। সো SUMIFS, সাম ইফস। সো আমরা চাচ্ছি বিকাশের মাধ্যমে কি পরিমাণ ফুড ক্যাটাগরিতে পেমেন্ট হয়েছে। সো একইভাবে আমাদের কি করতে হবে, এই ফাংশনটার মতোই এখানে ইউজ করতে হবে সাম ইফস, IFS। সো দিয়ে আমরা এখন এটা বলে দিব সাম ইফস, আমরা চাচ্ছি অ্যামাউন্ট চাচ্ছি। সো আমরা চাচ্ছি অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলতে এই অ্যামাউন্টটা চাচ্ছি। সো এটা দিয়ে এরপর আমরা কমা দিব, কমা দিয়ে বলবো যে পেমেন্টের মোড। সো আমাদের পেমেন্ট মোডটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে আমাদেরকে কমা দিয়ে বলে দিতে হবে আমরা কোন উপায়ে চাচ্ছি, বিকাশ, বিকাশের মাধ্যমে কত পেমেন্ট হচ্ছে সেই বিকাশটাকে আমরা দিব। দিয়ে আমরা এখন একটা কমা দিব। কমা দিয়ে আমরা চাচ্ছি ক্যাটাগরি অনুযায়ী এই এই ক্যাটাগরির মধ্যে কোনটাকে চাচ্ছি, আমরা ফুডকে চাচ্ছি, FOOD ফুড। সো দিয়ে আমরা এটাকে ইন্টার করব। ইন্টার করলে আমরা শুধুমাত্র এই যে 23,217 টাকা পেমেন্ট হয়েছে এর মধ্যে ফুড আইটেম হচ্ছে মাত্র 1,557 টাকা হচ্ছে শুধুমাত্র এই ফুড আইটেমে বিকাশে পেমেন্ট হয়েছে। সো এইভাবে আমরা সাম ইফস ইউজ করতে পারি। সো একইভাবে আমাদের কাউন্ট ইফ আরেকটা ফাংশন আছে, কাউন্ট ইফ। সো আমরা অলরেডি বুঝতে পারছি যে আসলে কাউন্ট ইফ বলতে কি বোঝাচ্ছে। সো একইভাবে এটা হচ্ছে বিকাশ। সো বিকাশের মাধ্যমে এত টাকা পেমেন্ট হয়েছে, বাট কতগুলো পেমেন্ট হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল Z। সো কাউন্টিভ দিয়ে বিকাশের মাধ্যমে, KASH বিকাশ, বিকাশের মাধ্যমে কত পরিমাণ আমাদের কতগুলো কাউন্ট হয়েছে সেটা আমরা যদি দেখতে চাই, সমান সমান দিয়ে আমাদের জাস্ট কাউন্টিভ, COUNT ইফ দিয়ে আমাদের পেমেন্ট মোডটা দিতে হবে। সো পেমেন্ট মোড হচ্ছে এটা। সো পেমেন্ট মোডের মধ্যে আমরা কি করব, কোনটা চাচ্ছি, আমরা আমরা চাচ্ছি বিকাশের মাধ্যমে। সো অথবা ক্যাশের মাধ্যমে আমরা চাচ্ছি। ধরেন আমাদের ক্যাশের মাধ্যমে কতগুলো, আমরা তো অলরেডি বিকাশ দেখলাম, অথবা বিকাশের মাধ্যমে যাই, BKASH বিকাশ। সো বিকাশের মাধ্যমে আমাদের কতগুলো পেমেন্ট হয়েছে সে কাউন্ট করে আমাদের জানিয়ে দিবে। সো বিকাশের মাধ্যমে হয়েছে 13টা। সো একইভাবে আমাদের
পরেরটা ছিল হচ্ছে কার্ড। সো কার্ডের মাধ্যমে কতগুলো হয়েছে আমরা ইজিলি আমরা দেখতে পাবো, যেহেতু আমরা জানি কার্ডের মাধ্যমে মাত্র একটা পেমেন্ট হয়েছে। সো এখানে যদি আমরা CARD কার্ড লিখি, ইন্টার দিই, আমরা দেখতে পাবো একটা পেমেন্ট হয়েছে। এটা দিয়ে আমরা কাউন্ট ইফ দিয়ে আমরা বুঝতে পারবো, এরকম একটা প্যারামিটার উপর ডিপেন্ড করে কাউন্ট করতে পারবো। সো একইভাবে কাউন্ট ইফ আছে, কাউন্ট কাউন্ট ইফস। সো কাউন্ট ইফস দিয়ে আমরা একইভাবে বুঝতে পারবো যে এই ফুড ক্যাটাগরিতে কতগুলো বিকাশের মাধ্যমে পেমেন্ট হয়েছে, মানে একাধিক প্যারামিটার আমরা এখানে পাস করতে পারবো। সো এটার সূত্রটা কি, সমান সমান দিয়ে আমরা COUNT কাউন্ট ইফস দিব। দেওয়ার পর আমরা এখন আমাদের বলে দিতে হবে যে কোন প্যারামিটার উপর আমরা চাচ্ছি বিকাশ, মানে আমাদের পেমেন্ট মোডের উপরে। সো পেমেন্ট মোডের উপরে কোন ভ্যালুর উপরে চাচ্ছি, বিকাশ। সো বিকাশের মাধ্যমে কতগুলো পেমেন্ট হয়েছে এটা দেখবো আমরা, এবং কোন ক্যাটাগরিতে। সো আমরা ক্যাটাগরিতে দেখব। সো এই ক্যাটাগরিতে আমরা ফুড কত পেমেন্ট হয়েছে সেই ফুড গুলো আমরা দেখব। সো এভাবে দিয়ে আমরা যখন ইন্টারপ্রেস করব তখন আমরা দেখতে পাবো যে এই যে বিকাশে পেমেন্ট হয়েছে 1557 টাকা, এটা মাত্র আমাদের আইটেম আছে 5টা। সো কোনটা কোনটা, এই একটা আইটেম, এই একটা বিকাশের পেমেন্টে, এই একটা বিকাশ পেমেন্ট, তারপর 3টা, এই একটা আছে 4টা, এই একটা 5টা, এছাড়া কিন্তু আর দেখেন ফুড নেই। সো এভাবে কাউন্টিফ এবং সামিফের কাজগুলো করা হয় আমাদের ডেটা অ্যানালিসিসে। সো এই বিষয়টা মনে হয় সবারই ক্লিয়ার হয়েছে। সো এখন আমরা দেখব 2021 ভার্সন থেকে এক্স লুকআপ নামের একটা চমৎকার ফিচার পাইথনে এসেছে, যেটা আগে ছিল না। এই এক্স লুকআপটা আমরা দেখব। সো যেহেতু আমাদের এখানে 2016 ভার্সনটা আমি ইউজ করছি, সুতরাং এটা আপনাদের হেল্প লাগবে। তো রাশেদ যেহেতু ইউজ করেন আপনার 365, আপনার স্ক্রিনটা যদি শেয়ার করেন তাহলে ইএসডি যে ডেটাটা আছে সেই ডেটাতে যদি আপনার স্ক্রিনটা শেয়ার করেন তাহলে আমি সবাইকে দেখাতে পারবো এটা। স্যার, স্যার দেখাচ্ছি স্যার। ইএসডি ডাটা না স্যার? জি জি। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? জি জি, দেখা যাচ্ছে ইএসডি ডেটা। এইটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, এটা ইএসডি। তো সো আমি একটু দেখাচ্ছি। আহ, আপনাকে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছি রিমোট কন্ট্রোলের জন্য, আপনি অ্যালাউ করলে আমি তো কন্ট্রোলিংটা পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। সো দিয়ে দিয়েছি স্যার। হ্যাঁ, তো এখানে যেমন ডেটাটা আছে এই ডেটাটাই আমি একটু কপি করে নিই, কন্ট্রোল C দিয়ে আমরা পরের শিটে চলে যাই। সবাই কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতে পাচ্ছেন মেবি। হ্যাঁ স্যার, আচ্ছা, দেখতে আহ, পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা কন্ট্রোল V স্যার করি, এটার জন্য তো অথবা স্যার আমাদের 2000 এই যে স্যার 360 যে ওয়ার্ড না না, কি তিনশো বলে স্যার? পঁয়ষট্টি না, 2021 পরে আসছে তো এক্স লুকআপটা। এর ভার্সনটা 2021 পরে যে যতগুলো ভার্সন আসছে 2019 ওইটা পাওয়া যাবে, অথবা 2021 মাইক্রোসফটের 2021 এই ফিচারটা পেয়ে যাব আমরা এক্স লুকআপ, অথবা 365 ডিগ্রি যেটা আছে 365, ওটার মধ্যে আছে এটা। সো আরেকটা জিনিস আমি একটু বলে নেই, যেমন স্যার আমি, আমাদের 2016 তে হবে না স্যার, না দুই এটা হাজার হবে না ষোলোতে আর হবে কি। না। না, হবে না। আমি আপনাদের জন্য যে কম্পিউটারটা ইউজ করছি এই কম্পিউটারে আসলে আমার 2016 সেট আপ দেওয়া ছিল, 2013 সেট আপ দেওয়া হচ্ছে, যে কারণে আমি পারছি না আর কি। আমি রাশেদের কম্পিউটারে দেখাচ্ছি। আরেকটা বিষয় আমি বলে নেই, যেমন এই যে EID, এটা আমরা যেমন আছে, এই কলামটাকে আমরা এখানে হরিজন্টালি যদি থাকে, এটাকে যদি আমরা ভার্টিক্যালি নিতে চাই, যদি আমরা চাচ্ছি যে এই অ্যালাইনমেন্টে শো করতে, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই অপশনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, আমরা স্পেশাল পেস্ট স্পেশাল ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে আপনারটা এটা, এখানে যে ট্রান্সপোজ, এটা যখন ক্লিক করে দিব আপনারা বাকি সবাই পাবেন, কিন্তু ওনার কম্পিউটারে কেন আসছে না আমি বুঝতেছি না। যখন এটা সিলেক্ট করে দিব, আমরা এটা যখন কপি করে কন্ট্রোল C দিয়ে কপি করলাম, অথবা এভাবে কপি করি, আহ, অথবা সো এভাবে কপি করি, কপি করে আমরা যদি শিট 2 তে যাই, পেস্ট স্পেশাল দেই। সো এই যে এখানে আসছে পেস্ট স্পেশাল দিলে ট্রান্সপোজ। সো ট্রান্সপোজ যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই হরিজন্টাল যে বিষয়টা ছিল পুরোটাই ভার্টিক্যালি চলে আসবে।
ও আচ্ছা, ওটার রেঞ্জ অনেক বড়, আমাদের অল্প কিছু আমরা কেটে নিই আর কি, এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত নেই। আর একটা কম্পিউটার তো, যে কারণে আমার একটু প্রবলেম হচ্ছে মাউস নাড়াতে। আচ্ছা, কপি করলাম, করে আমরা যখন এই শিটে আসলাম, এখানে এটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় আর কি, পেস্ট স্পেশাল দিব, দিয়ে আমরা এই যে ট্রান্সপোজ যখন দিব তখন আমাদেরকে এটা পুরোটাই দেখেন ভার্টিক্যালি বসে পড়বে। সো সো আবার শিট ওয়ানে যাই, গিয়ে ধরি আমরা জব টাইটেল এবং ডিপার্টমেন্টও নিব। ধরেন জব টাইটেল এবং ডিপার্টমেন্ট আমরা এই জব টাইটেল ডিপার্টমেন্ট আমরা নেই, কন্ট্রোল সি দিই, দেওয়ার পর আমাদের এখানে আসবো, আসার পরে যদি আমরা এখানে যাই পেস্ট স্পেশাল ট্রান্সপোজ, এটা যখন দিব তখন আমাদের দেখবো যে আমাদের এখানে ভার্টিক্যালি এটা অ্যালাইনমেন্ট হয়েছে। সো আরেকটা ডাটা নেই আমরা, সেটা হচ্ছে যে অ্যানুয়াল স্যালারিটা নেই। সো অ্যানুয়াল স্যালারিটা আমরা নেই, নিয়ে এখানে আমরা একইভাবে আমরা এখানে ভার্টিক্যালি পেস্ট করে দিই, পেস্ট স্পেশাল ট্রান্সপোজ। সো ট্রান্সপোজ আমরা দিলাম। সো এখানে দেওয়ার পরে এখন আমাদের ভি লুকআপ একটা ফাংশন আমরা ইউজ করি, অনেকে জানি যে ভি লুকআপ দিয়ে তখন কি করি, এই ডেটার উপর ভিত্তি করে এই ডেটাটাকে যখন খুঁজে বের করবো আমরা, তখন আমরা ভি লুকআপ ইউজ করি। বাট এক্স লুকআপটা ইউজ করা হয়, ধরেন আমার এই যে এই ডেটাটা আছে, এই ডেটার উপর ভিত্তি করে ফুল টেবিলের উপর রেঞ্জের উপর আমি আহ, এটাকে সার্চ করতে পারবো। ভিলুকআপ যেটা করে, এটার সাথে যদি মিল হয় সেক্ষেত্রে একটা ভ্যালু সার্চ করে নিয়ে আসে, আর এক্স লুকআপের ক্ষেত্রে আমি একটা রেঞ্জের উপর, একটা সিরিজ অফ রেঞ্জের উপর ভিত্তি করে আমি ডাটা নিয়ে আসতে পারবো। যেমন আমি এখানে ধরি হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়ি আইডি। সো এমপ্লয়ি আইডি, আমি এই আইডিটা আমরা পেস্ট করছি, ধরুন আইডিটা আমরা নেই, কন্ট্রোল সি। সো এই আইডিটা আমরা নিব, নেওয়ার পরে এখানে আমরা এমপ্লয়ি আইডির পর আমরা এখানে দিব হচ্ছে তার জব টাইটেল, টিআইটিএলই জব টাইটেল। তারপর আমরা দিব হচ্ছে ডিপার্টমেন্ট, এরপর দিয়ে হচ্ছে স্যালারি, স্যালারি। সো এখানে সমান সমান আমরা এক্স লুকআপ নামের একটা ফাংশন আছে, এক্স লুকআপ, যেটা আপনারা পাবেন না, দেখেন আমি এক্স দেওয়ার সাথে সাথে এক্স লুকআপ চলে আসছে। এটা 2021-এর আগের ভার্সনগুলোতে ছিল না। তো আমি লুকআপ করতে চাচ্ছি কাকে, এই ভ্যালুটাকে লুকআপ করতে চাচ্ছি। তারপরে দেখেন বলছে কি লুকআপ অ্যারে, কোন এই ভ্যালুটাকে সার্চ করবে কিসের উপরে, এই যে এই ভ্যালুর উপরে আর কি সে সার্চ করবে। সো এই ভ্যালুর উপর সার্চ করে সে একটা রিটার্ন রেজাল্ট দিবে। সো রিটার্ন রেজাল্টটা দিবে, আমরা চাচ্ছি হচ্ছে জব টাইটেলের পরে ডিপার্টমেন্ট, সো ডিপার্টমেন্ট আমরা চাচ্ছি এটা। সো এখান থেকে সে একটা রিটার্ন রেজাল্ট যেটা মিলবে সেটা আমাদেরকে পেস্ট করবে। সো ইন্টার দিলাম, দেওয়ার পরে সে কিন্তু দেখেন 4332 ফিনান্স, 4332 এই যে ফিনান্স চলে আসছে। সো একইভাবে আমরা এটা, সরি, এটা দিব হচ্ছে আমাদের জব টাইটেল, এটা চলে যাবে হচ্ছে, আমরা এটা কন্ট্রোল এক্স করে পরের ফিল্ডে নিয়ে যাচ্ছি আমরা, কন্ট্রোল ভি। তো এখানে হবে আমাদের একইভাবে সমান সমান দিয়ে আমরা কি করব, লুক আপ এক্স লুক আপ দিয়ে আমরা এই ভ্যালুটাকে লুক আপ করবো, কমা দিব কোন রেঞ্জের উপর করব, এই রেঞ্জের উপর আমরা এটাকে করব, এবং আমাদের যেহেতু জব টাইটেল আমরা খুঁজছি, কমা দিয়ে আমরা এই জব টাইটেলের মধ্যে আমরা এই রেঞ্জটাকে আমরা দিয়ে দিব। সো দিয়ে আমরা যখন ইন্টার করব তখন আমাদেরকে চলে আসবে এই যে অ্যানালিস্ট। সো একইভাবে আর এখানে হচ্ছে স্যালারি যদি আসে, সো স্যালারির ক্ষেত্রে একইভাবে আমরা জানি, আমরা যদি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল ভি দিলে আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। এটা যদি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিই, সো এখানে চলে আসবে। সো আমরা স্যালারিটা ছিল কত আমাদের, বি 3 থেকে এটা হচ্ছে সি ছিল আমাদের, এখন এই রেঞ্জটাকে অফ করে আমরা এখন এই রেঞ্জটাকে অফ করে আমরা, অথবা আমরা এখানে 4 লিখে দিলেও হবে। আমাদের 4 নাম্বার যেই, সরি, 4 নাম্বার যে আমাদের রোটা আছে, সেই রোটাকে আমরা সিলেক্ট করে দিলেই আমাদের কাজ হবে। সো স্যালারিটা এভাবে, সরি, আচ্ছা, কমা দিয়ে আমরা সিলেক্ট করে দিচ্ছি।
কমা দিয়ে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের প্রবলেম হয়েছে সমান সমান আমরা দিচ্ছি লুকআপ এক্স লুকআপ দিয়ে আমরা কোন ভ্যালু করব, এই ভ্যালুটা C9, আমার আসলে ডি চাপ পড়ে গিয়েছিল। সো এই রেঞ্জটা থেকে আমরা সার্চ করব, সার্চ করে কমা দিয়ে আমরা কি করব, এই রেঞ্জ থেকে স্যালারিটা নিয়ে আসব। সো এটা আমরা আসলে দেখাচ্ছি ভার্টিক্যালি এই কারণে যাতে খুব সংক্ষেপে আপনারা দেখতে পারেন। লম্বা লম্বি হলে আসলে দেখা কঠিন হয়ে যেত আরেকজনের কম্পিউটার থেকে, এজন্য আমি এইভাবে দেখালাম। সো এইভাবে আমরা কিন্তু নিয়ে চলে আসছি। কি কি পেলাম, জব টাইটেল এইখান থেকে। তো এটা যদি আমি চেঞ্জ করে যদি 3 3 দেই, 3 3 দিয়ে ইন্টার দেই, দেখেন আমাদের সবকিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে C9। সো এখানে যেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এই চেঞ্জ কেন হচ্ছে, কারণ আমাদের যখন B1 P1, সো B1 থেকে শুরু করে সে P1-এ খুঁজতেছে, সে পাচ্ছে না। সো 2, সো এই জিনিসটা এড়ানোর জন্য আমরা যেটা করব, এখানে লক করে দিব। সো লক করার জন্য আমাদের কি করতে হয়, $সাইন ইউজ করতে হয়। সো $সাইন দিয়ে আমরা $সাইন দিয়ে দিব, $সাইন, 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 $সাইন। সো এভাবে আমরা কাজ করতে পারি। সো আমাদের এখন প্রয়োজন হতে পারে যে না, আমরা একটা একটা করে চেঞ্জ করব, একটা একটা করে ভ্যালু এখানে শো করবে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই ফিল্ডটাকে ক্লিক করে আমরা এখান থেকে যেমন ডাটা আছে, গত সেশনে আমরা দেখেছিলাম ডাটার এখানে আমরা যেমন ভ্যালিডেশন দেখেছিলাম, ডেটা ভ্যালিডেশন, ডেটা মডেল, এই যে ভ্যালিডেশন, এটা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে বলে দিতে পারি এটা একটা লিস্ট, এবং এই লিস্টের সোর্সটা কি হবে, লিস্টের সোর্স হবে হচ্ছে আমার এই রেঞ্জটা। সো এই রেঞ্জটা হবে লিস্টের সোর্স। সো দিয়ে তারপরে আমরা অথবা আমরা যদি এটা যেমন দেখলাম এক্স লুকআপ কিভাবে কাজ করে, মোটামুটি আমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। সো আমরা সংক্ষেপে যদি আরেকটা দেখি, এক্স লুকআপ এরকম বড় একটা ডেটাবেস থেকে, সো এখান থেকে আমরা যদি বলি যে এখানে যদি আসি সমান সমান একটা ফিল্ড নিয়ে আমরা এই ফিল্ডের মধ্যে আমরা ডেটা ভ্যালিডেশন দিয়ে দিই, দিয়ে আমরা বলে দিই এটা একটা লিস্ট, ডেটা লিস্ট, এবং এই লিস্টের মধ্যে সোর্স থাকবে কি, সোর্স থাকবে হচ্ছে এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। সো এটা থাকবে আমাদের সোর্স। আমরা এখানে ক্লিক করি, আমি কি করলাম, সব 1000 রো আছে, 1000 রোকে সিলেক্ট করলাম, করে ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে যেটা হবে, অলরেডি আমরা জানি যে এখানে কি হবে, ড্রপ ডাউন আমাদেরকে, আমাদের কোন কলামটাকে করেছিলাম, এই কলামটাকে, এটা হচ্ছে 6 নম্বর কলাম। সো এখানে সকল ইনফরমেশন চলে আসছে, দেখেন আমরা যদি ক্লিক করি সকল ইনফরমেশন এখানে চলে আসছে, মানে যতগুলো ডেটা ছিল আমাদের সকল ডেটা এখানে চলে আসছে 6 নম্বর। সো 6 নম্বরে, সো এখান থেকে যদি আমরা সিলেক্ট করি, যেমন ওনার নামটা কি, সো এই নামটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের এক্স লুকআপ দিয়ে আমরা সমান সমান দিয়ে এক্স লুকআপ দিব, লুকআপ লুকআপ কোন ভ্যালুটাকে লুকআপ করব, আমরা এই ভ্যালুটাকে লুকআপ করব, এবং এই ভ্যালুটাকে কোন রেঞ্জের মধ্যে লুকআপ করব, এই এই রেঞ্জের মধ্যে আমাদেরকে লুকআপ করতে হবে। সো এই রেঞ্জটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে। সো এটা সিলেক্ট করে দিব, কন্ট্রোল শিফট চেপে ডাউন অ্যারো দিলে অটোমেটিক সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সো এই কলামটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে বলবো রিটার্ন কি করবে, আমরা চাচ্ছি তার নামটাকে শো করতে অথবা তার ডেজিগনেশন শো করতে। সো আমরা ডেজিগনেশন যে রোটা আছে এই রোটাকে এই কলামটাকে সিলেক্ট করে দিব। সো জব টাইটেল আমরা সিলেক্ট করে দিচ্ছি। সো সিলেক্ট করে আমরা এখানে ব্র্যাকেট শেষ করছি, করে ইন্টার দিচ্ছি। আমাদের 6 নম্বর কলাম, সো আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, সিনিয়র অ্যানালিস্ট। তো এখান থেকে আবার যদি আমি চেঞ্জ করে দিই, এটা অটোমেটিক দেখতে পাবো যে আমাদের এরকম
ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেছে, এরকম যদি আমরা সবগুলো করতে চাই, ক্লিক করলে করলেই দেখবেন যে খুব মানে একটা ভ্যালু আর একটা ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। সো এটা দিয়ে আসলে এক্স লুকআপের কাজ করা হয়। বিষয়টা কি ক্লিয়ার? এক্স লুকআপ। ক্লিয়ার স্যার। সো আপনার একটা প্র্যাকটিস করবেন যে এরকম দিয়ে দিয়ে যাতে এরকম আসে আর কি, প্র্যাকটিসটা করবেন যাদের যাদের এই ফ্যাসিলিটিটা আছে। সো আপনার স্ক্রিনটা তাহলে অফ করেন, এখন আমার স্ক্রিনে চলে যাই। স্যার শেয়ার বন্ধ করছি স্যার। জি, এখন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। সো হ্যাঁ এখন স্যার আমরা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা কাজ করব হচ্ছে পাওয়ার কোয়েরি নিয়ে আর কি। আমরা এখন পাওয়ার কোয়েরি নিয়ে বিষয়গুলো দেখে আজকের ক্লাস শেষ করব। সো পাওয়ার কোয়েরি অলরেডি আপনাদের কাছে যেই আমরা একটা সফটওয়্যার দিয়েছিলাম, সেই সফটওয়্যারের মধ্যে যাদের পাওয়ার কোয়েরি এরকম অপশন নাই, যাদের স্ক্রিনে যে আমার এটার মতো স্ক্রিন দেখতে পাচ্ছেন না, তারা অবশ্যই ওটা সেট আপ দিয়ে নেবেন। আর ওটা সেট আপ দিলেই অটোমেটিক্যালি পাওয়ার কোয়েরি পেয়ে যাবেন। আর আপডেট ভার্সনগুলোতে পাওয়ার পাওয়ার কোয়েরি অটোমেটিকই থাকে। সো পাওয়ার কোয়েরি ক্লিক করলে, যেমন ডেটাতে ক্লিক করলে অনেক কিছু আমি পাই না, যে কারণে আমি পাওয়ার কোয়েরিতে ক্লিক করে এটা কাজ করি। যেমন 365-এ এটার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি সবকিছু এটার মধ্যে আছে। সো পাওয়ার কোয়েরি দিয়ে আমরা কি করব, পাওয়ার কোয়েরি দিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের যে কোয়েরিগুলো আছে সেই কোয়েরিগুলো আমরা করতে পারবো। যেমন এখন পাওয়ার কোয়েরি থেকে আমরা যখন ফর্ম স্যার ফাইল আমার আছে। এখানে স্যার ট্যাবে স্যার পাওয়ার করি নাই স্যার, কিন্তু ওই যে আমি যখন ইসে যাই আদার্স থেকে, ওখানে স্যার দেখা যায় যে স্যার আপনি যেটা করাইছেন ওগুলো স্যার থাকে, কিন্তু এমনি পাওয়ার করি না, আমি আলাদা কোনো ট্যাব নাই আমার 2016-তে। আচ্ছা আচ্ছা, ওটা সমস্যা নেই, আমার এটা তো হয়তো বা 2013 ভার্সন, এর জন্য এটা দিয়েছি। সো যেটা যদি পেয়ে যান কোনো প্রবলেম নাই, তার মানে আপনার সেট আপ অলরেডি আছে। তো আপনার স্ক্রিন সেটা যেটা দিয়েছেন ওটার মধ্যে তো বলে দিয়েছে যে আপনার অলরেডি আছে। যেহেতু আছে, আপনার ডেটার ভিতরে সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ আর স্যার পাইছি যাদের স্যার, নেই, কিন্তু স্যার পুরাতন কোরি ভার্সন, ট্যাবটা নেই। হ্যাঁ হ্যাঁ, যাদের পুরাতন ভার্সন তারা আর কি এই পাওয়ার কোয়েরিটা সেট আপ দিয়ে নিতে হবে। সো পাওয়ার কোয়েরি থেকে আমরা চাইলে যে ফর্ম ফাইল থেকে, এক্সেল থেকে, অথবা সিএসভি ফরম্যাট থেকে আমরা ডেটাগুলো লোড করতে পারবো। সো আমি ধরি যে আমরা একটা ডাটা লোড করবো, আমরা একটা প্লাস নতুন একটা ট্যাব ওপেন করি, এখান থেকে আমরা ফর্ম ফাইল থেকে সিএসভি ফরম্যাটের ডেটা আমরা লোড করে নিই। সো আমার এখানে ডেটা আছে হচ্ছে ডে 19-এ আমরা কিছু ডেটা রেখেছি। সো কাস্টমার্স ডাটা আমরা ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ভাবে লোড হবে, আপনাদের কম্পিউটারে লোড হবে। লোড হওয়ার পরে আমরা দুই ধরনের অপশন পাবো। এখানে এডিট আছে, এডিটের না থাকলে আপনাদের হয়তো বা ট্রান্সফর্ম থাকতে পারে, সেই ট্রান্সফর্ম দিব, অথবা যারা এডিট পাবো এডিট দিব। সো এডিট দিয়ে আগে ডাটাটাকে ক্লিনিং করে নিতে হবে। ক্লিনিং বলতে যেরকম আমি এখানে যদি দেখতে পাই যে আমার এখানে যেমন আহ, যদি আমরা ভ্যালু কলামে যাই, পোস্টাল কোড, স্টেট, ক্রেডিট লিমিট যেমন জিরো আছে, যদি জিরো না থাকতো, অথবা আমাদের এখানে কিছু নাল আছে, এই যে নাল আছে, লেভেল 3 নাল আছে। সো এই বিষয়গুলো যদি আমরা দেখতে না চাই, ক্লিন করতে চাই, যেমন নাল ভ্যালুগুলো, আমি স্টেটের মধ্যে নাল ভ্যালুগুলো আছে, নাল ভ্যালুগুলোকে আমি নাল রাখতে চাচ্ছি না, সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দিব হচ্ছে রিপ্লেস ভ্যালুস। রিপ্লেস ভ্যালুস দিয়ে আমরা এখান থেকে ভ্যালুগুলোকে রিপ্লেস করে নিতে পারি। যেমন কি করতে চাচ্ছি, নাল, নালের জায়গায় আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি, রিপ্লেস উইথ। যদি শুধু ব্ল্যাঙ্ক রেখে ওকে দিই, তখন দেখবো যে আমাদের সবগুলো ভ্যালু নালের জায়গায় ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো এটা যতগুলো করব, সেই করলে সব হিস্টোরিগুলো এখানে দেখা যাবে। এখন এখান থেকে, এই স্টেজ থেকে আন্ডু করা যাবে না। সো আন্ডু করতে হলে আমার এই অপশনটাকে ক্রস করে দিতে হবে। ক্রস করলে দেখেন আগের স্টেজে চলে আসবে। সো এরকম ভাবে আমাদের ডাটাগুলোকে ক্লিন করে নিতে হবে, করে তারপরে এখানে ক্লোজ অ্যান্ড লোড যখন ক্লিক করব, তখন অটোমেটিক্যালি এই ডাটাটা আমাদের এই শিটে চলে আসবে। সো এইভাবে আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে বিভিন্ন ডেটা লুট করতে পারি। সো আমরা একটা নতুন এক্সেল শিট নিয়ে নেই, ওপেন করি। আচ্ছা, নিউ নিয়ে একটা নতুন এক্সেল শিট নেই। সো এখানে আমরা কি করব, পাওয়ার কোয়েরি থেকে আমরা ডাটাগুলো লুট করে নিব ফ্রম সিএসভি ফাইল। আমরা কাস্টমার্স নেই, যদি মনে করি যে আমার ডাটার মধ্যে কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে সরাসরি আমরা লুট দিয়ে আমরা ডাটাটা লুট করে নিতে পারি। সো আমাদের ডাটাটা লুট হয়েছে এক্সেল 2 নম্বর শিটে।
সো একইভাবে আমরা আরেকটা ডেটা যদি লুট করতে চাই আমাদের পাওয়ার কোয়েরি থেকে, আমরা সব এরকম আমাদের ধরেন এতগুলো ডাটা আছে, সো সবগুলো আমি লুট করে নিচ্ছি। সো কিভাবে লুট করব, জাস্ট আমাদের পাওয়ার কোয়েরি যাব, পাওয়ার কোয়েরিতে গিয়ে ফ্রম ফাইল থেকে সিএসভি, সিএসভি থেকে আমরা যে ডাটাটা লুট করতে যাচ্ছি সেই ডাটাটাকে জাস্ট লুট ক্লিক করলে, আমাদের লুট দিলে আমাদের লুট হয়ে যাবে। সো আমাদের এখানে আমরা তিনটা টেবিল লুট করেছি, তিনটা এক্সেল ফাইল, আরো আমরা লুট করি, সবগুলো আমরা লুট করি। অর্ডার ডিটেলস আমরা লুট করি। এরপর আমাদের আছে অর্ডার, অর্ডার টেবিলটাকে আমরা লুট করি। পেমেন্ট নামের একটা টেবিল পেয়েছি, সেই পেমেন্ট টেবিলটাকে আমরা লুট করি। প্রোডাক্ট লাইন্স আমরা একটা পেয়েছি, প্রোডাক্ট লাইন্স আমরা লুট করি। এবং লাস্টলে আমাদের আছে প্রোডাক্টস। সো আমরা এরকম প্রায় 8টা ফাইল আমরা লুট করলাম। সো এভাবে আমাদের পাওয়ার বিআর মাধ্যমে লুট করতে হয়, এবং আমরা দেখেছি যে এডিটের মাধ্যমে কিভাবে ক্লিনিং করতে হয়, কোনো যদি কলামের প্রয়োজন হয়। এটা যেমন আমরা কাজ করতে যাচ্ছি যে প্রোডাক্ট লাইনে, সো এখানে রাইট বাটন ক্লিক করলে আমাদের এই এডিট অপশন আমরা পাবো। এই এডিট ক্লিক করলে একইভাবে সেই ট্রান্সফর্মের যে পেজটা আছে সেই পেজটা ওপেন হবে। যদি চাই যে আমাদের এই কলামটাকে ফেলে রিমুভ করে দিতে, জাস্ট এখান থেকে আমরা রিমুভ বাটনটা ক্লিক করলে কলামগুলো রিমুভ হবে। সো আমরা চাচ্ছি যে এই অপশনটা ক্লিক করলে, অলরেডি আমরা যখন পাওয়ার বিআইতে জাস্ট এই পাওয়ার করে নিয়ে কাজ করে। সো এর এটা যদি আমরা টাইপ চেঞ্জ করতে চাই, যেমন এটা যদি এখানে এবিসি যেহেতু লেখা আছে, তার মানে এটা বুঝতেছে আমাদের স্ট্রিং টাইপ। সো স্ট্রিং টাইপ থেকে অন্য টাইপে যদি আমরা চেঞ্জ করতে চাই, এই চেঞ্জ টাইপ দিয়ে আমরা এখানে টাইপ দিয়ে দিব, তখন অটোমেটিক্যালি টাইপ চেঞ্জ হবে। সো এভাবে আমাদের ট্রান্সফর্মিং করতে হয়, ক্লিনিং করতে হয়। সো ক্লিনিং এবং ট্রান্সফর্মিং করার পরে আমাদের যদি কোনো কারণে প্রয়োজন হয়, যেমন ট্রান্সফর্মিং করার পরে আমাদের যদি ধরি আমাদের ট্রান্সফর্মিং তো প্রয়োজনেই, কেটে দিই। তো আমরা একটা কাস্টমারের যে টেবিলটা আছে, আমাদের প্রথম যে টেবিলটা, সো এই টেবিলটা চাচ্ছি যে আমরা এই যে আমাদের যে কন্ট্যাক্ট লাস্ট নেম এবং ফার্স্ট নেম আছে, সেই দুইটা কন্ট্যাক্ট ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে আমরা চাচ্ছি নতুন আর একটা টেবিল করতে, নাম হচ্ছে ফুল ফুল নেম। কন্ট্যাক্ট লাস্ট নেম এবং ফার্স্ট নেম দিয়ে আমরা চাচ্ছি নতুন একটা ফুল নেম করতে, সেক্ষেত্রে আমাদেরকে এই ইনসার্ট নামের অপশনে যেতে হবে। সরি, এই যে কোয়েরি নামের অপশন আছে এখানে, কোয়েরি ডিজাইন পাওয়ার কোয়েরি। সো কোয়েরি ডিজাইনে যাব। সো অ্যাড কলাম নামের একটা আমরা অপশন পাবো, অ্যাড কলাম, এডিট কোয়েরি পাওয়ার কোয়েরি, ইনসার্ট। আপনারা যদি পেয়ে থাকেন, অ্যাড কলাম নামের একটা আমরা অপশন পাবো, অ্যাড কলাম কোয়েরি ডিজাইন। আচ্ছা, এডিট করে দিব, এডিট করে দেওয়ার পরে আমরা এই যে অ্যাড কলাম নামের অপশন পাবো, অ্যাড কলাম সরি, এডিট দিব আর কি প্রথমে। এডিট দিয়ে আমরা একটা এই অ্যাড কলাম অপশন পাবো। কলাম অ্যাড করার পরে এখানে দেখেন কাস্টম কলাম নামের একটা অপশন পেয়েছি। সো কাস্টম কলামে যাব, যাওয়ার পরে এই কলামের একটা নাম দিব। কি নাম দিব? ফুল নেম। সো ফুল নেম, কলামের নাম দিব। ফুল নেম দেওয়ার পরে এই যে এখানে হচ্ছে ফর্মুলাটা লিখতে হবে। কি করব আমরা? কন্টাক্ট ফার্স্ট নেম, এটার সাথে আমরা অ্যাড করব। সো অ্যাড করার জন্য আমাদের এম্পারসেন্ট চিহ্নটা ইউজ করতে হবে। এম্পারসেন্ট আমরা চাচ্ছি মাঝখানে একটা স্পেস দিতে। সো স্পেস দিতে, দিয়ে আমরা আরেকটা এম্পারসেন্ট ইউজ করব, এম্পারসেন্ট। এরপর আমরা দিয়ে দিব কলাম লাস্ট নেম। সো এভাবে দিয়ে আমরা যখন ওকে বাটন ক্লিক করব, তখন আমাদের দেখবো যে আমরা ফুল নেম নামে আরেকটা কলাম তৈরি হয়েছে, যেখানে সবার এই লাস্ট নেম এবং ফার্স্ট নেম যোগ হয়ে আমাদের একটা ফুল নেম হয়েছে। সো একইভাবে এই কলামটা থেকে যদি আমরা ক্লিক করে চাচ্ছি যে এই কলাম অথবা আমাদের এই কলামটা আছে, এই যে কাস্টমার নেম, যে কলামটা আছে কাস্টমার নেম, এই কলামটা থেকে আমরা
ডেটাগুলোকে দুই ভাগ করতে। তো সেই ক্ষেত্রে যে ট্রান্সফর্ম দিব, ট্রান্সফর্ম থেকে আমাদের স্প্লিট কলাম আছে, এটা দিয়ে আমরা বাই ডেলিমিটার ক্লিক করব। ক্লিক করলে আমরা কি চাচ্ছি, আমরা আলাদা করতে, এবং আমাদের এই আলাদা করার জন্য আমাদের কন্ডিশনটা হচ্ছে স্পেস। তো এই স্পেস যখন দিব, অথবা আমাদের যে লাস্টের কলামটা আছে এই কলামটার উপর ডিপেন্ড করে আমরা যে ফুল নেম করলাম এটাকে স্প্লিট করব। ডেলিমিট করব কি দিয়ে? স্পেস দিয়ে। সো স্পেস দিয়ে আমরা যখন ওকে দিব, অটোমেটিক্যালি দেখেন আমাদের দুইটা ঘর চলে আসছে। ফুল নেমের পরে দুইটা ঘর, একটা হচ্ছে যে স্প্লিট করে দুইটা চলে আসছে। সরি, আমাদের ফুল নেম স্প্লিট কলাম আমরা মনে হয় দুইটা স্প্লিট হয়েছে। সো এই ফুল নেমটাকে আমরা ধরি, ধরে আমরা জাস্ট স্প্লিট কলাম করব বাই ডেলিমিটার স্পেস দিয়ে আমরা ওকে দিব। দিয়ে এভাবে আসলে স্প্লিট করতে হয়। আমাদের ওখানে টাইপ সিলেক্ট করে দিই না, এই জন্য আসলে টাইপ সিলেক্ট করে দিলে হয়ে যাবে আর কি, এভাবে স্প্লিট করতে হয়। আর এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ডেটা টাইপ চেঞ্জ করতে পারবো। যেমন 1.2 যখন লিখছে তখন আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ফ্লোট টাইপ ডেটা টাইপ। সো আমরা একটু দ্রুত যাব যেহেতু 10টা বেজে যাচ্ছে। সো স্প্লিটের ক্ষেত্রে অ্যাডভান্সের মধ্যে গিয়ে আমরা এখানে ডেলিমিটার যখন দিচ্ছি, অটোমেটিক্যালি আমার ওই সেলটাকে সে সিলেক্ট করে রেখেছে। সো যে কারণে ওখান থেকে ডেটাগুলো আসতেছে, যেখান থেকে সিগন্যাল স্প্লিট ডেলিমিটার স্পেস। সো আমাদেরকে এখানে এই ফার্স্ট নেম লাস্ট নেম চারটা ডেলিমিটার করে ফেলতেছে। দেখেন আমাদের এখানে যদি আসি, আমার যে নামটা ছিল এই এই নামটাই আছে আর কি, যে ফার্স্ট নেম হচ্ছে ক্যারিন স্মিথ। সো এভাবে সে কিন্তু স্প্লিট করছে ক্যারিন স্মিথ। সো চারটা ভাগ হয়ে যাচ্ছে। আমরা এটা যদি ফেলে দিতে চাই তাহলে আমাদেরকে এটা রিমুভ করে দিতে হবে আর কি। সম্ভবত এখানে নামগুলো মনে হয় আহ, বেশি আছে, যেরকম 3-4 ঘরও আছে, যে কারণে প্রবলেমগুলো হচ্ছে আর কি। সো এইভাবে আসলে আমরা স্প্লিট করতে পারি, অ্যাড করতে পারি। এছাড়াও আমরা এরপরে দেখবো হচ্ছে পাইভট টেবিল আর কি। তো এখান থেকে আমরা যদি এই কলাম যেগুলি তৈরি করেছিলাম সবগুলো আমরা ডিলিট করে দিই, যেহেতু আমরা এগুলি নিয়ে কাজ করব। সো ডিলিট করার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করে রিমুভ, অথবা আমরা এই স্টেজগুলো অফ করে দিই, অ্যাড কাস্টম। সো এটা অফ করে দিয়ে আমরা এটা ক্রস করে দিলে হয়ে যাবে। সো আমরা আর চেঞ্জ করিনি, যেভাবে আছে ওভাবে থাকলো। সো আমাদের এইভাবে টেবিলগুলো আছে। সো আমরা এখন আহ, আমরা এখন একটা দেখবো হচ্ছে অর্ডার ডেট থেকে যদি আমরা একটু দেখতে চাই। সো আমরা এখন ডেট ফাংশন নিয়ে একটু দেখবো আর কি। যেমন আমাদের এখানে অর্ডার যে টেবিলটা আছে এটা হচ্ছে অর্ডার টেবিল, অর্ডারস টেবিল। অর্ডারস টেবিলে যেমন আমাদের অর্ডার ডেট আছে, রিকোয়ার্ড ডেট আছে, শিপ ডেট আছে। সো আমরা এখান থেকে ডেটা বের করতে চাচ্ছি মনে করেন এই অর্ডার ডেট থেকে। সো সেই ক্ষেত্রে আমাদের এটা এডিট করব আমরা। এডিট বাটনটা ক্লিক করে আমরা এখানে চলে আসব। আসার পর আমাদের এখানে অ্যাড কলাম থেকে আমরা একটা কন্ডিশন ডেট ডেট নামের একটা আমরা ফাংশন পাবো। এখান থেকে অনেক কিছু করা যায়। যেমন আমাদের যদি এইরকম অর্ডার নাম্বার যদি থাকে, পেমেন্ট যদি থাকে, সে যেমন কাস্টমার নাম্বার, এছাড়াও যদি পেমেন্টের থাকে, এখান থেকে সাইন্টিফিক অনেক ধরনের আমরা কোয়েরিজ গুলো আমরা এখান থেকে করতে পারবো। সো আমরা চাচ্ছি যে অর্ডার ডেটের উপরে কাজ করতে। সো অর্ডার ডেট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে দেখেন অটোমেটিক্যালি আমাদের ডে নামের যেই অপশনটা আছে এটা অ্যাক্টিভ হবে। সো যেমন এটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ডে নামের এটা অপশনটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ হওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ডে ফাংশন ইউজ করতে পারবো, যেমন ইয়ার, মান্থ, কোয়ার্টার, উইক, ডে। সো আমরা চাচ্ছি ডে নামের মনে করেন একটা কলাম অ্যাড করতে। সো আমরা ডে কলামটা অ্যাড করে দিই। সো অ্যাড করার পরে দেখবো অটোমেটিক্যালি আমাদের ডে গুলো বসে পড়বে। সো আমরা চাচ্ছি যে না, ডে না, আমরা চাচ্ছি এই স্পেসিফিক আমাদের নেম অফ দ্য ডে চাচ্ছি। ধরেন আমরা নেম অফ দ্য ডে, সো সেখানে ক্লিক করে ডেতে এসে আমরা জাস্ট নেম অফ ডে দিব যখন, তখন অটোমেটিক্যালি আমরা দেখতে পাবো এটা উইটনেস ডে নাকি ফ্রাইডে না মানডে, এভাবে আমরা ডে গুলো দেখতে পাবো। সো একইভাবে আমরা ডের ক্ষেত্রে মাসগুলো আমরা দেখতে পাবো। সরি, অর্ডার ডেট থেকে আমরা
মান্থ অনুযায়ী মাসের নাম দেখতে পাবো, অথবা ডে ইন মান্থ, এরকম ভাবে আমরা এই ফাংশনগুলো ইউজ করতে পারবো আমাদের এই পাওয়ার কোয়েরির মাধ্যমে। তো এখান থেকে আমরা যদি চাই যে একটা কলাম এরকমও করতে পারি, যেমন অর্ডার ডেট আছে, রিকোয়ার্ড ডেট আছে, শিপ ডেট আছে। সো শিপ ডেট থেকে অর্ডার ডেট কতদিন ডিফারেন্স, সেটাও আমরা এই অপশন থেকে আমরা বের করতে পারবো। অ্যাড কলাম থেকে আমরা এখানে দিতে পারবো হচ্ছে নিউ কলাম, এই যে কাস্টম কলাম, এখানে দিয়ে আমরা এখানে কাস্টম কলামের পরে নাম দিব হচ্ছে ডে, ডিফ নামের একটা যদি নাম দিই, এবং এখানে বলে দিব আমরা যে শিফট ডেট, শিফট ডেট ডাবল ক্লিক করব মাইনাস আমাদের অর্ডার ডেট। তো এটা দিয়ে আমরা যখন ওকে বাটনটা ক্লিক করব তখন আমরা অপারেটর, আমাদের এখানে আহ, যদি আমরা একটু খেয়াল করি, রিকোয়ার্ড ডেট শিপ ডেটটা এবিসি মানে স্ট্রিং আকারে হয়ে আছে। সো এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ টাইপ দিয়ে আমরা জাস্ট এটাকে ডে যদি ক্লিক করি তাহলে আমাদের ডে হয়ে যাবে। সো এই সিম্বল দেখলে আমরা বুঝতে পারবো। সো তখন দেখেন আমাদের এটা যদি আমরা এখন ডিলিট করে দিই, ডিলিট করে রিমুভ, আবার নতুন করে অ্যাড করলাম কাস্টম কলাম, যদি ডে ডিফ দিই, ডে ডিফ কি করবো আমরা, শিফট ডে মাইনাস আমাদের অর্ডার ডেট। সো আমরা যদি ওকে করি, সেই ক্ষেত্রে আমরা একরকম ভ্যালু দেখতে পাবো, সেটা আসতেছে একটা টাইম আকারে, আমরা চাচ্ছি এটা ডে আকারে আসতে। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে আমরা এখানে কনভার্ট করে দিব। এটা হচ্ছে সরি অ্যাড করলাম, এই যে ডিউরেশন মেনু। সো এখানে আমাদের যেখানে ছিল ওখানে ডিউরেশন মেনু থেকে আমরা এটা জাস্ট ডেজ সিলেক্ট করে দিব। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই শিপমেন্ট ডেট থেকে অর্ডার ডেট গুলো কতদিন গ্যাপ আছে। সো এভাবে ডেট নিয়ে আসলে কাজ করা যায় আমাদের এই পাওয়ার কোয়েরির মাধ্যমে। এরপর আমরা দেখবো হচ্ছে কন্ডিশনাল কলাম, যেমন কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে ফিমেল হলে আমরা ইফ ইফ ইফের যে কন্ডিশন গুলো দেখলাম, এই কন্ডিশন নিয়ে পাওয়ার বিয়েতেও কাজ করা যায়। সো আমরা ধরি যে এটা ঠিক আছে, এই ডাটাটা আমরা রাখবো। তো সেই ক্ষেত্রে আমরা হোমে যাব, ক্লোজ অ্যান্ড লুট দিব, তখন আমাদের ওই নতুন ডেটাটা এখানে পেস্ট হয়ে যাবে। সো অর্ডারে আমাদের এই নতুন যে ডে ডিফারেন্ট আমরা যেটা করলাম সবগুলো চলে আসছে আর কি। সো এখন আমাদের পেমেন্ট যেই টেবিলটা আছে, ধরি এই পেমেন্ট টেবিলে আমরা কাজ করব, সেটা হচ্ছে যে আহ, অথবা আমরা যদি এখানে আরেকটা লুট করি কাস্টমার, অথবা ইএসডি টেবিলটা যদি লুট করি আমরা, আরেকটা টেবিল আমরা যদি লুট করি ইএসডি ফ্রম ফাইল, আমাদের এক্সেল থেকে ইএসডিটা আমরা একটু লুট করে নেই। সো ইএসডি তে আমাদের অনেক ডেটা আছে, আমরা টেবিল টুটা লুট করে নিলাম। আমরা লুট দিচ্ছি। সো টেবিল টু থেকে আমরা একটা কন্ডিশনে চাচ্ছি, যে কন্ডিশনাল একটা কলাম রেডি করতে যাচ্ছি, তো এটাকে এডিট দিব আমরা। এডিট দিয়ে অ্যাড কলামে যাব, কলামে যেয়ে আমরা এখানে কাস্টম কলাম এখানে ক্লিক করব, সরি কন্ডিশনাল কলাম ক্লিক করব। কন্ডিশনাল কলাম ক্লিক করার পরে আমরা এখানে এখন আমরা ইফ এলস কন্ডিশন সেট করতে পারবো। তখন আমরা দিব যে যেমন কলামের নাম কোন কলামের উপর আমরা করবো, আমরা ধরি অ্যামাউন্টের উপর ধরবো, যে যার বেতন 1 লাখ টাকার বেশি আছে তাকে আমরা একটা গিফট দিতে চাচ্ছি। সো এখানে আমরা মেবি আমরা ভুল টেবিল মনে হয় ধরেছি, সরি, একটু কেটে দিই। অথবা আমাদের কাস্টমার টেবিলে যদি আমরা যাই, কাস্টমার টেবিলে যেমন ক্রেডিট লিমিট আছে, ধরি আমরা এই টেবিল নিয়ে কাজ করি। সো ক্রেডিট লিমিট আছে, আমরা চাচ্ছি যে 1 লক্ষ টাকার উপরে যাদের ক্রেডিট লিমিট আছে তাদেরকে আমরা গিফট দিব। সো সেই ক্ষেত্রে আমরা অ্যাড কলাম যাব, কন্ডিশনাল কলাম যাব, যাওয়ার পরে আমরা এখানে ক্রেডিট লিমিটে যে কলামটা আছে সেই কলামে আমরা বলবো অপারেটর মানে ইকুয়াল, যদি ইকুয়াল হয়, অথবা ইকুয়াল ছাড়া আমাদের আছে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, ইজ লেস দেন অর ইকুয়াল। সো আমরা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু দিব, দিয়ে আমরা বলবো যে 1 লক্ষ টাকা যাদের ক্রেডিট লিমিট আছে তাদের ক্ষেত্রে আমরা বলবো যে গিফট, গিফট।
এছাড়াও আমরা অ্যাড রুল দিয়ে আরো অনেক অ্যাড আমরা করতে পারি। অথবা যদি আমাদের আমরা চাই আম, যদি ফিমেল হয় সেক্ষেত্রে যেমন আমরা একাধিক কন্ডিশন ইউজ করেছি, এভাবে একাধিক কন্ডিশন এখানে ইউজ করা যায়। সো এখানে একটা একটা করে দিলে এভাবে অ্যাড হবে, আর যদি আমরা চাই যে এটা না রাখতে সেক্ষেত্রে ডিলিট হবে। সো ডিলিট হবে ইলস ইফ। আর আমরা আদারওয়াইজ যদি গিফট না পাই হচ্ছে 1 লাখের উপর হলে, আর আদারওয়াইজ আমরা নো গিফট লিখে আমরা যখন ওকে করব, অটোমেটিক আমাদের একটা কলাম অ্যাড হয়ে যাবে কন্ডিশনাল উপর ভিত্তি করে, সেই কলামে বলে দিবে এরকম গিফট নো গিফট। সো এভাবে আমরা এই কন্ডিশনাল কোয়েরি দিয়ে আমরা কাজ করতে পারি পাওয়ার কোয়েরিতে। সো আমরা ক্লোজ অ্যান্ড লুট দিলাম, তো ক্লোজ হয়ে গেল। সো একইভাবে আমরা যখন কাজ করব, যেমন আমরা ধরি যে এখানে ডে টুতে আমরা আহ, একটা ফোল্ডার ক্রিয়েট করি, সে কম্বাইন একটা ফোল্ডার কম্বাইন। সো কম্বাইন ফোল্ডারে দুইটা এক্সেল ফাইল আমি ক্রিয়েট করি, ex1, আর হচ্ছে ex1 এ আমরা তিনটা ভ্যালু দিই, এসএল, নেম, 1 2 3, তিনটা ভ্যালু আমরা দিলাম। নাম দিলাম হচ্ছে শামিম, রাশেদ, জাহাঙ্গীর। সো তিনটা নাম দিলাম, আমরা সেভ করলাম এটা। সেভ করে আরেকটা টেবিল আমরা আরেকটা আমরা এক্সেল ফাইল করি, ধরি আমাদের দুইটা এক্সেল ফাইল আছে আর কি এরকম। আরেকটা হচ্ছে ex2 নামের একটা ফাইল আছে। সো ex2 ফাইল আছে। সো এখানে এখানে ধরি 4 5 6 নাম্বার সিরিয়াল আছে, এখানে নাম আছে হচ্ছে আহ পারভেজ। দেন আরেকটা ধরি হচ্ছে আহ মাসুদ। সো এরকম নাম দিলাম, সো সেভ করলাম। সেভ করার পরে আমাদের এখানে হচ্ছে দুইটা ফাইল আছে। সো ফাইল হওয়ার পরে আমাদের পাওয়ার কোয়েরির মাধ্যমে আমরা যেটা করতে পারবো যে সকল ফাইলগুলো আমরা অ্যাড করতে পারবো। সো আমরা একটা আরেকটা নিউ নিয়ে আমরা দেখি। সো এখান থেকে আমরা যখন পাওয়ার কোয়েরিতে যাব, নিউ আর একটা শিট নিলাম। উপরে পাওয়ার কোয়েরিতে গিয়ে যাওয়ার পরে এখানে যেমন আমরা ফর্ম ফাইল পেয়েছি, এখানে ক্লিক করলে আমরা ফর্ম ফোল্ডার নামে একটা অপশন পাবো। সো ফর্ম ফোল্ডারে যদি ক্লিক করি, ক্লিক করার পরে ওই ফোল্ডারের পার্টটা আমরা দেখিয়ে দিব। সো ওই ফোল্ডারটা ছিল আমার সি প্রোগ্রামিং ডির ভিতর, ইর ভিতরে আমাদের যে পাইথন ওয়ার্ক আছে সেই ওয়ার্কে ডে 19 এর ভিতরে কম্বাইন। সো কম্বাইনের ভিতরে ওকে যখন ক্লিক করব, ওকে ক্লিক করার পরে আমাদেরকে দেখাবে যে আমরা দুইটা অলরেডি ডেটা পেয়েছি, x1 এবং x2। তো এরপর আমরা যদি কম্বাইন ক্লিক করি, কম্বাইন ক্লিক করলে অটোমেটিক্যালি এটা কম্বাইন করে ফেলবে। অথবা আমরা যদি লুট দেই, সো লুট দিলে আমাদেরকে এভাবে দেখাবে। দেখানোর পরে তখন আমরা এটা জাস্ট কোয়েরি থেকে আমরা এটা কম্বাইন করে ফেলতে পারবো আমাদের এখান থেকে। সরি, আমাদের এটা না, ডিলিট করছি একটু আমরা। পাওয়ার কোয়েরি এখান থেকে এডিট, এডিট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের একটা অপশন আসবে, কম্বাইন নামের একটা অপশন আসবে। সো এখান থেকে আমরা যে কম্বাইন ফাইল নামের একটা অপশন পাবো, এটা যখন ক্লিক করব, অটোমেটিক্যালি আমাদের এই দুইটা ফাইলে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু একসাথে অ্যাড হয়ে যাবে। সো অ্যাড হয়ে যেমন কি কি দেখাচ্ছে, শিট 1-এ এই ডাটাটা আছে। সো আর শিট 2-তে আছে, যদি উপর থেকে ক্লিক করি 2 নম্বর ফাইলে এই ডেটাটা আছে। সো আমি ওকে যখন বাটন ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের ডেটাটা একসাথে কম্বাইন হয়ে যাবে। সো কম্বাইন হয়ে আমাদের 6 জনের ডেটা তৈরি হয়েছে। সো আমি এটা ক্লোজ অ্যান্ড লোড দিলাম। লোড দেওয়ার পরে দেখবো যে আমাদের সো প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি আবার নতুন করে ওপেন করছি নিউ। সো পাওয়ার কোয়েরি থেকে আমরা ফোল্ডার থেকে এটা নিয়ে নিব, ফোল্ডার থেকে আমরা অ্যাড করে নিচ্ছি।
কম্বাইন্ড ফাইল থেকে। সো ওকে করে করে নিচ্ছি। সেই অপশন থেকে আমরা কম্বাইন করতে পারবো, অথবা এখান থেকেও যদি আমরা চাই কম্বাইন অ্যান্ড লুট দিতে পারবো। কম্বাইন অ্যান্ড লুট দেওয়ার সাথে সাথে এটা আমাদের এক্সেল লুট হয়ে যাবে ফাইলটা। সো এখান থেকে আমরা এক্সাম্পল ফাইল, ফার্স্ট ফাইলটা দেখাচ্ছে, আমরা সিলেক্ট করে নিতে পারি। সো আমরা দিয়ে আমরা শিট ওকে করলাম, করে আমরা ওকে বাটনটা প্রেস করে দিব। সো ওকে বাটন প্রেস করার পরে আমরা আহ, আমাদের একটু সেভ করে নেই এই ফাইলটা। এই ফাইলের ভিতরে বারবার সমস্যা হচ্ছে। বুক ওয়ান, আমরা একটু ফাইলটা সেভ করে নেই, যেহেতু একই নামে বারবার আসছে। বুক আন্ডার স্কোর টেস্ট ওয়ান। আহ, শেষে নাকি স্যার, শেষে? এই যে এটা হয়েছে আর কি, দেখেন এই যে চলে আসছে, আমাদের 6টা নাম চলে আসছে আমরা যদি খেয়াল করি। তো এখানে যেমন সোর্স নাম আছে, এটা আমাদের কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা এটা ফেলে দিতে পারি আর কি। সো কন্ট্রোল ডিলেট। তো এটা হচ্ছে আমাদের শিট 2 তে আসছে, এটা আমরা ধরি বুক 3 নামে আছে। তো আমি সেভ করে রাখি, ওই ফোল্ডারে আমরা সেভ করি, অথবা সেভ করার দরকার নেই, যেভাবে আছে এইভাবে আমরা রাখতে পারি। সো কোনো কারণে এই এই যে 6টা ডাটা আসছে, সো কোনো কারণে এখানে যদি আবার আরেকটা ডাটা আমি এন্ট্রি করি, কন্ট্রোল সি দিয়ে আরেকটা ডাটা যদি আমি এন্ট্রি করি, আরেকটা টেবিল, এটার নাম দিলাম, যে যে কোনো নাম হতে পারে, সমস্যা নেই, থ্রি। থ্রি দিয়ে আমরা এন্ট্রি করে এখানে যখন আমরা আবার এডিট করব, অথবা এটা ওপেন করি, ওপেন করে এখানে ধরি 7 নম্বর একটা নাম ঢুকাই, 7 দিয়ে আমরা এই অফ করে দিই এটা। 7 দিয়ে আমি নাম একটা এন্ট্রি করলাম। সো এটা সেভ করে রাখলাম, সেভ করে আমি এটা থেকে বের হয়ে যাব। সো এখানে আসার পরে, এখানে যখন আমরা পাওয়ার কোয়েরিতে আসবো, এখানে একটা অপশন পাবো রিফ্রেশ। কোয়েরিতে আসবো, তখন আমি রিফ্রেশ যখন এই বাটনটা ক্লিক করব, অটোমেটিক্যালি দেখবো যে আমার আরেকটা নাম যে ছিল সেই নামটাও চলে আসছে আরেকটা কোন টেবিল থেকে, এই যে এই এক্সেল শিট থেকে। এরকম যদি আমার 1000 এক্সেল শিট থাকে, সবগুলো থেকেই এভাবে ডেটা চলে আসবে অটোমেটিক। তো এটা হচ্ছে কম্বাইন্ড মাল্টিপল ফাইলের কাজ। বিষয়টা কি ক্লিয়ার? সো এখন আরেকটা বিষয় আমি একটু কভার করব। এটা হচ্ছে so এই বিষয়টা ক্লিয়ার সবার? এটা So, হ্যাঁ, বোঝা গেছে স্যার, শুধু এটা এক্সেল ফাইল মানে মার্সি। অনেকগুলো এক্সেল শিট মার্জ হবে আর কি। সো আমরা এটা ডন্ট সেভ দিয়ে দিলাম। সো যেখানে ছিলাম, আমরা ওপেন করি আবার ওই ফাইলটা, বুক ওয়ান টেস্ট। সো এখানে আমরা একটু ওপেন করি, ওপেন করে আবার দেখি এই ফাইলটায়। সো এখান থেকে আমরা পাওয়ার কোয়েরিতে থেকে, পাওয়ার কোয়েরি ডিজাইন। সো পাওয়ার কোয়েরিতে যখন আমরা যাব কোয়েরিতে, তখন আমরা এডিট কোয়েরি যদি ক্লিক করি আমাদের, সো এরকম অপশন আমরা চলে আসবো আর কি। এভাবে এখান থেকে আমরা এগুলি সব এই ফাইলগুলো আমরা এডিট করতে পারি। সো আরেকটা জিনিস আপনাদের এখন দেখাবো, সেটা হচ্ছে ডেটা মডেল আর কি দেখাবো। হোম, ডিজাইন, পাওয়ার কোয়েরি। প্রবলেম হচ্ছে যে 365-এর এবং এটার মধ্যে একটু চেঞ্জ পাচ্ছি আর কি, যে কারণে মেনুগুলো আপনাদেরও সমস্যা হবে, যারা এটা দেখতেছেন কিংবা ওটা এটা নিয়ে কাজ করছি কিংবা ওটা দিয়ে দেখতেছি, এরকম একটু সমস্যা পড়বে। একটা ডাটা মডেল নামের আমরা একটা অপশন পাবো আর কি, ডেটা মডেল। সো ডাটা মডেল, আপনারা কি পাচ্ছেন ডাটা মডেল? ডেটা মডেল কেউ পেয়েছেন? স্যার আমি 365-এ দেখতেছি। ইউ অ্যাডভান্স এট ডাটা মডেল।
নো প্রবলেম। আচ্ছা, আমরা ওটা বাদ দিয়ে এখন আমরা ওটা আমি দেখাচ্ছি, যদি পাই দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা পাইভট টেবিল নিয়ে একটু কাজ করব। সো পাইভট টেবিলটা কি, যখন আমরা এই ধরনের কাজগুলো করব, এই ডাটা নিয়ে কাজ করব, তখন ডাটার অনেক সময় দেখা যাচ্ছে যে 100টা, যেমন আমার 30 দিনের কিরকম মনে করেন কোয়ান্টিটি সেল হয়েছে, কোন প্রোডাক্ট বেশি সেল হয়েছে, তারপর হচ্ছে যে আহ, এই ধরনের যে সামারাইজ গুলো করতে হয়, তখন আমরা পাইভট টেবিল ইউজ করি। সো আমরা একটা পাইভট টেবিল দেখবো এখন। আর আমি ওই বিষয়টা আসতেছি, ডাটা মডেলটা একটু পরে দেখাচ্ছি। সো আচ্ছা, ডাটা মডেল পাওয়া যাচ্ছে না এই কারণেই, এখান থেকে ফাইল থেকে অপশন থেকে একটা অপশন অ্যাড করে নিতে হয়, অ্যাড অনস। আপনারা ওটা অ্যাড করে নেবেন। অ্যাড অনস থেকে এখান থেকে এই যে সিওএম অ্যাডিনস, এটা ক্লিক করবেন। এটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা গোতে যাব। গোতে যাওয়ার পরে এই যে দেখেন মাইক্রোসফট অফিস পাওয়ার পাইভট ফর এক্সেল 2013। আমার এটা 2013, এই জন্য এটা পাচ্ছি, আপনারা ওটা পাবেন। এটাকে সিলেক্ট করে ওকে করে নিতে হবে। সিলেক্ট করে ওকে করে নিতে হবে। নিলে আমরা এখানে এই যে পাওয়ার পাইভট নামের একটা চার্ট পেয়েছি, খেয়াল করেছেন? পাওয়ার পাইভট নামে আমরা একটা চার্ট পেয়েছি। আগে কিন্তু এটা ছিল না, আগে ছিল পাওয়ার কোয়েরি, এখন পাওয়ার পাইভট নামের আমরা একটা চার্ট পেয়েছি। সো এখানে যখন আসবো তখন কিন্তু আমরা এই যে অ্যাড টু ডাটা মডেল নামের একটা অপশন পাচ্ছি, আগে কিন্তু এটা ছিল না। সো এখান থেকে আমরা ম্যানেজ নামের অপশন আছে, এই যে এই শিটটা আছে, এখান থেকে ম্যানেজ যখন ক্লিক করব, পাওয়ার পয়েন্টে আমরা যখন ম্যানেজ ক্লিক করব, ক্লিক করার পরে গেট এক্সটার্নাল ডাটা, এখান থেকে আমরা ডেটা লুট করে নিতে পারবো। সো আমরা এখন নতুন একটা খুলি, ওপেন করি, নিউ। আপনারা কি এটা পাচ্ছেন, পাওয়ার পাইভট? জি স্যার, ওই যে অ্যাড ইন কোর্সে আসছে। আচ্ছা, অ্যাডিনস করে এটা নিয়ে আসতে হবে আগে। সো আমরা একটা নিউ ফাইলে যাই, ফাইলে গেলে ব্ল্যাঙ্ক ফাইলে যখন যাব, আমরা এরকম পাওয়ার কোয়েরি পাওয়ার পাইভট দেখতে পাবো। সো পাওয়ার পাইভট থেকে আপনারা এই এই ম্যানেজে ক্লিক করলে অ্যাড সিএসভি ফাইল, তারপর এক্সেল ফাইল, এরকম অনেক কিছু পাবো আর কি আমরা। যেমন ফাইল আছে, ডিজাইন আছে, অ্যাডভান্স আছে। সো আমরা হোমে থেকে আমরা গেট এক্সটার্নাল ডাটা, এখান থেকে ফ্রম আদার সোর্স, এখান থেকে সো এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডেটা পাবো। ডেটা নিয়ে আমরা যেমন এক্সেল ফাইল এখন লুট করতে চাই, অথবা সিএসভি যদি লুট করতে চাই, তো সিএসভি ফাইলটা আমরা সিলেক্ট করব। করার পরে কোন ফাইলটা আছে সেই ফাইলটা আমি এখানে অ্যাড করে দিব। সো এখানে ই ড্রাইভে যাব, যাওয়ার পর আমাদের পাইথন ওয়ার্ক, এখানে ডেন 19 কম্বাইন, অথবা আমাদের এই যে ক্লাসিক মডেল ডেটা সেট, এই মডেল ডেটা সেটে আমরা যে সিএসভি ফাইল আছে সে সবগুলো এই কাস্টমার সিএসভি ফাইলটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা ফিনিশ বাটনটা ক্লিক করব। সো ক্লিক করার পরে ক্লোজ বাটনটা দিব, দেওয়ার পরে দেখবো যে আমাদের এখানে একটা শিটে এই ডেটাটা লোড হয়েছে, কাস্টমার্স এর ডেটাটা লোড হয়েছে। সো আমরা দেখবো এখানে ডেটাটা লোড হয়েছে, যে কাস্টমার্স ডেটাটা আমাদের শো করছে। সো আমরা যদি চাই কাস্টমার্স থেকে কাস্টমার নাম্বারগুলো দেখতে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের দেখতে পাবো যে এতগুলো কাস্টমার নাম্বার ছিল। আমরা যদি এটা রোতে দেখতে চাই, তাহলে কি করব, রোতে দিব। দেওয়ার পর আমাদের এখানে আমরা চাচ্ছি যে কাউন্ট করতে, তো এই যে ভ্যালু ফাইন্ড ফিল্ড সেটস, এটা ক্লিক করব। ক্লিক করার পরে কাউন্ট দিব, দিয়ে ওকে দিলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা কাস্টমারের নাম্বারে, যেহেতু একটা ইউনিক নাম্বার, একটা একটা করে এরকম দেখাচ্ছে। সো আমরা চাচ্ছি যে কাস্টমার নাম্বার উপর ডিপেন্ড করে আমরা এই কাস্টমারের কতগুলো অর্ডার আছে, এটা যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই ভ্যালুতে আমাদের এখানে যে কাস্টমার রিলেশন করতে হবে। সো রিলেশনের জন্য আমরা আবার কি করব, এই প্রাইভেট টেবিলে আবার অ্যাড করে নিব। সো ম্যানেজ থেকে আমরা আবার অ্যাড করব। সো এটা সবচেয়ে ভালো হয় যে একটা শিটে যদি সবগুলো থাকে, মানে পরপর শিটে যদি 10টা থাকে, তো 10টা একভাবে লোড হয়ে যাবে। সো এক্সটার্নাল ডাটা থেকে
সো ওখান থেকে আমরা এই অপশনে যখন আসবো, যে আমাদের কাস্টমস যেরকম আছে এরকম আমরা আরো অ্যাড করে নেই, অথবা আমরা এই শিটে চলে আসি, এখানে অর্ডারস আমরা একটু কেটে নেই, কেটে ডোন্ট সেভ। আমাদের এখানে কাস্টমার টেবিলটা আমরা নেই এবং অর্ডার টেবিলটা নেই, দুইটা টেবিল নেই। এটার সাথে আমরা অর্ডার টেবিলটা ওপেন করি, এই অর্ডার টেবিল। এভাবে কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে আমরা ওখানে কপি করে নেই। এটা হচ্ছে অর্ডার বায়ো, টেবিল। পাওয়ার পাওয়ার বায়োটা স্যার ওই যে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত হয়। না, পাওয়ার পাইভট না, পাওয়ার বিআই। পাওয়ার বিআই তো জানি স্যার, পাওয়ার বিআই আর পাওয়ার বাইবটটা স্যার। পাইভট না, পাইভট গ্রাফিক্যাল না, ওইটা হচ্ছে কনসোলেটেড একটা রিপোর্ট পাওয়ার জন্য আমরা আসতেছি। আর তিনটা একটু অ্যাড করে নেই, তাহলে বোঝা যাবে। ক্লাসিক ডেটা, আর একটা আমরা দিই হচ্ছে পেমেন্ট অর্ডার ডিটেলস দিই। সো এখান থেকে আমরা একটু কপি করে নিই, কন্ট্রোল সি দেওয়ার পরে আমরা এখানে অর্ডার ডিটেলস, অর্ডারস, একটা হচ্ছে কাস্টমার্স। সো এখানে আমরা আরেকটা অ্যাড করে নিই, অ্যাড করে এখানে আমরা দিচ্ছি অর্ডার ডিটেলস। সো রিনেম অর্ডার ডিটেলস। সো আমরা একটা তিনটা শিট নিয়ে আমরা এই যে কাস্টমার্স ডট সিএসভিটা রেডি করলাম। ওকে, এখন কেটে দেই আমরা, সেভ, নো সেলেস, আমরা এটা ডেস্কটপে রাখি, ডোন্ট সেভ। সো এখন আমরা একটা নিউ নেই, নিউ করে এখন আমরা একটা শিট দেখে এটা পাওয়ার কোয়েরি, পাওয়ার পাইভটে যাওয়ার পর এখানে ম্যানেজ থেকে আমরা গেট এক্সটার্নাল করে আমাদের আদার সোর্স থেকে এক্সেল ফাইল, যেহেতু আমরা সেভ করলাম এক্সেল ফাইল হিসেবে, এক্সেল ফাইল সিলেক্ট করে নেক্সট দিব। করার পর আমাদের এক্সেল ফাইলটা আমরা ডেস্কটপে রেখেছিলাম, আমাদের নাম হচ্ছে কাস্টমার্স ডট এক্সএলএস, ইউজ ফার্স্ট রো অ্যাজ কলাম হেডার্স, এটা আমরা সিলেক্ট করে দিব যাতে কলাম হেডার হিসেবে এটা পায়। তারপর আমরা নেক্সট ক্লিক করব, নেক্সট ক্লিক করার পর আমরা সবগুলো টেবিলে যাচ্ছি, সবগুলো এক্সেল শিটে যাচ্ছি, ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে অটোমেটিক আমাদের ডেটাগুলো এন্ট্রি হয়ে যাবে। এন্ট্রি হলে আমরা দেখতে পাবো ডান পাশে আমাদের এই এই টেবিলগুলো এন্ট্রি হয়েছে, আমরা ডিজাইন অ্যাডভান্স এই মডেলগুলোতে এইরকম ভাবে দেখতে পাবো আর কি। আমাদের অর্ডার ডিটেলস, অর্ডার আছে। সো এই তিনটা টেবিল আমাদের এন্ট্রি হয়েছে। সো আমরা এখন ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ দিব। এভাবে আমরা কাজ করতে পারি, অথবা যদি আমরা এটা কেটেও দেই, আমরা যদি এটা কেটেও দেই, অটোমেটিক আমাদের, সরি, এটা আমরা পাইভট টেবিলে গিয়ে আমরা একটা লুট করে নিব। সো এখন পাইভট টেবিলটা আমরা ক্লিক করি, ক্লিক করার পরে ওকে যখন বাটন প্রেস করব, দেখবো যে আমাদের ডান পাশে সবগুলো চলে আসছে। সো এই টেবিলটাকে যখন আমরা ক্লিক করব, এই ক্লিক করে আমরা এখন কাস্টমার নাম্বার আমরা রোতে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখন অর্ডারে যাব, অর্ডারে গিয়ে আমরা এখন দেখবো যে অর্ডার নাম্বার আমরা এখানে ভ্যালু দিব, দিয়ে আহ, এখানে আমরা কাউন্ট করব। সো ভ্যালু দিয়ে আমরা যখন কাউন্ট করব, ওকে আমরা প্রেস করলাম, তখন আমরা দেখতে পাবো যে এই যে এক একটা কাস্টমার আছে, কাস্টমারের এগেনস্টে এরকম অর্ডার আছে, সেই অর্ডারগুলো কাউন্ট করে। সো কাউন্ট করার পরে এখানে এখানে একটা মেসেজ আসছে, রিলেশনাল বিটুইন টেবিলস মে বি নিডেড। সো তখন আমরা ক্রিয়েট করে আমরা রিলেশনটা তৈরি করে দিব। সো রিলেশনটা কি করব আমরা, কাস্টমার্সের কোন টেবিলের সাথে, কাস্টমার্সের আমাদের কাস্টমার নাম্বার যে টেবিলটা ফিল্ডটা আছে সেটার সাথে আমরা রেফারেন্স টেবিল আমরা ইউজ করেছি কার, অর্ডারের। সো অর্ডারের কাস্টমার নাম্বার আমাদেরকে রিলেশন করে ওকে যখন দিব, ওকে দেওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আমাদের এই যে কাস্টমারটা আছে, এই কাস্টমারের কতগুলো অর্ডার আছে সেটা দেখাচ্ছে। সো একই চাচ্ছে, আমরা চাচ্ছি যে এই কাস্টমারের সাথে কাস্টমারের নেমটাও যাতে শো করে, তখন আমরা এটা টিক চিহ্ন দিয়ে দিব। তখন দেখতে পাবো যে এই কাস্টমার এই নাম,
অথবা আমরা কাস্টমারের শুধু নামটা শো করতে যাচ্ছি, তখন আমরা এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে শুধুমাত্র নাম দিয়ে আমরা এভাবে দেখতে পাবো যে এই কাস্টমারের কতগুলো অর্ডার আছে। সো এখানে আমরা চাচ্ছি যে কাস্টমার না, আমরা চাচ্ছি হচ্ছে সিটি অনুযায়ী, দেশ অনুযায়ী চাচ্ছি, তখন আমরা সিটিটা টান দিয়ে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমরা এটা অফ করে দিব। এখান থেকে যদি আমরা টিক চিহ্ন উঠিয়েও দিই আমাদের কাস্টমার নাম্বারের, সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এই যে সিটি অনুযায়ী কতগুলো অর্ডার আছে। সো আমরা চাচ্ছি সিটি দেখতে না, আমরা চাচ্ছি কান্ট্রি ওয়াইজ। সো কান্ট্রি ক্লিক করবো আর সিটিটা উঠিয়ে দিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কান্ট্রি ওয়াইজ কোন কান্ট্রিতে কতগুলো অর্ডার এরকম আছে। সো এভাবে পাইভট টেবিলের কাজগুলো করা হয়। এই বিষয়টা কি ক্লিয়ার, পাইভট টেবিল কিভাবে কাজ করা হয়? ওখানে তো ফিল্টারিংটাও টেনে এনে ফিল্টারিং এ বসাই দিলেও তো হতো, তাই না? হ্যাঁ, ফিল্টারিং এ বসে দিলেও হতো। সো এটা হচ্ছে পাইভট টেবিলের মাধ্যমে, পাইভট পাওয়ার পাইভটের মাধ্যমে করা হয়। সো আমরা নর্মাল ভাবে ইনসার্ট থেকেও চাইলে কাজ করতে পারি। ইনসার্ট থেকে চাইলেও কাজ করতে পারি, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, সেজন্য আমরা ইনসার্ট থেকে কিভাবে পাইভট চার্টে কাজ করবো সেটা খুব দ্রুত দেখাবো আর কি। এভাবে পাওয়ার পাইভট থেকে আর অনেক কিছু করা যায়, সামারাইজ করা যায়, সবগুলো টেবিলে রিলেশন তৈরি করা যায়। রিলেশন তৈরি করার পর এটা আবার ডেটা মডেলে দেখা যায়, অ্যানালাইসিস থেকে, অ্যানালাইসিস, ডিজাইন, অ্যানালাইসিস। সো ডেটা মডেল থেকে এটা আবার দেখা যায়। তারপর আমরা যদি এখানে এই স্লাইসার অ্যাড করতে পারবো, আমরা স্লাইসার অ্যাড করে, আচ্ছা ওটা আমরা ইয়ের মধ্যে দেখাই, নর্মাল পাইভটে দেখাই। সো এভাবে আমরা পাইভট টেবিল ইউজ করি। এখন আমরা নর্মাল একটা পাইভট এক্সেলে যেটা আছে, পাওয়ার পাইভট সেটআপ না দেওয়া ছাড়া কিভাবে কাজ করব সেটাও একটু দেখে নেই। আমরা একটা ইএসডি ফাইল ওপেন করি, আমাদের ইএসডি ফাইলটা ওপেন করি, ইএসডি। সো এখানে কিছু ডাটা আছে, সো এটা আমরা ওপেন করলাম, ইএসডি ফাইল এখানে। সো এটা ওপেন করার পরে এখন আমরা এই ইনসার্টে ক্লিক করলে পাইভট টেবিল আছে, এই পাইভট ক্লিক করতে পারি। অথবা আমরা যে প্রথমে কাজ করলাম আমাদের, প্রথমে যে একটা কাজ করলাম হচ্ছে ই দিয়ে, আহ, বিকাশ পেমেন্ট টেমেন্ট, সেটা দিয়ে আমরা দেখতে পারি, খুব সংক্ষেপে দেখা যাবে। সো এই টেবিল থেকে আমরা দেখি। সো এখানে আমরা লাস্ট লাইনে চলে যাই, লাস্টে অথবা প্রথমে থাকি আমরা। সো এই শিট থেকে আমরা দেখি, এখান থেকে আমরা একটা পাইভট করব। সো ডেটা এই পর্যন্ত ডাটা নিব, নেওয়ার পরে এখন আমরা ইনসার্টে যাব। যাওয়ার পর আমরা রিকমেন্ডেড পাইভট টেবিল যখন ক্লিক করব, এভাবেও ক্রিয়েট করতে পারি প্রাইভেট টেবিল, অথবা রিকমেন্ডেড করে করতে পারি। যখন এখানে ক্লিক করব অটোমেটিক্যালি আমাদেরকে সাজেশন করবে, এটা হচ্ছে সাম প্রাইস বাই ক্যাটাগরি, সাম প্রাইস বাই পেমেন্ট, সাম প্রাইস বাই সাব ক্যাটাগরি, এভাবে আমাদেরকে সাজেস্ট করবে। সো সাজেস্ট করার পর আমরা চাই যে সাম প্রাইস বাই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করতে, অথবা এটা ভাবে কাজ করতে। সো আমরা এটা ক্লিক করলে যখন ওকে দিব, অটোমেটিক্যালি আমার প্রাইভেট টেবিলটা সেট হয়ে যাবে। এবং প্রাইভেট টেবিলটা কিভাবে সেট হবে, সেট হয়েছে আমার ক্যাটাগরি অনুযায়ী। সো আমি চাচ্ছি যে ক্যাটাগরির সাথে সাথে আমাদের সাব ক্যাটাগরিও যাতে এখানে শো করে, তখন আমরা এই সাব ক্যাটাগরি জাস্ট টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আমাদের এইভাবে দেখাবে। সো এভাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির প্রাইসগুলো দেখাচ্ছে। এখন আমরা এখানে একটা নতুন একটা অপশন পাবো হচ্ছে স্লাইসারে, ইনসার্ট স্লাইসার। সো আমরা এটা স্লাইসারটা ইনসার্ট করলাম, করার পরে আমরা দিয়ে দিলাম পেমেন্ট মোড, এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে ওকে দিলে আমরা একটা স্লাইসার পাবো, এই ধরনের একটা স্লাইসার পাবো। যখন এই স্লাইসারটা ক্লিক করব বিকাশে, তখন বিকাশের মাধ্যমে যতগুলো পেমেন্ট হয়েছে সেই পেমেন্টের উপর একটা সে পাইভট করে দিবে। একইভাবে আমরা যখন কার্ড ক্লিক করব, কার্ডে যেহেতু একটা পেমেন্ট হয়েছে সেই কার্ড অনুযায়ী সে একটা তৈরি করে দিবে। একইভাবে যখন আমরা ক্যাশ ক্লিক করব, ক্যাশের আন্ডারে সে একটা প্রাইভেট এরকম ফিল্ড তৈরি করে দিবে। সো আমরা যখন এটা ক্রস করে দিব, অটোমেটিক্যালি আবার সবগুলো শো করবে। সো একইভাবে আবার আমরা এখন পাইভটে আবার যাই, যে অপশনে যাই। অপশনে যাওয়ার পর আমরা চাচ্ছি যে বিলসের সাথে এখানে সাম প্রাইস করেছে, আমরা চাচ্ছি যে কতগুলো পেমেন্ট হয়েছে সেটা দেখতে। তখন সেক্ষেত্রে আমরা এই ভ্যালু ফিল্ড ব্রাউজে কি করব, জাস্ট এখানে প্রচুর সূত্র আছে, কাউন্ট দিব। কাউন্ট দিলে আমরা কাউন্ট গুলো দেখতে পারবো যে প্রত্যেকটার আইটেম অনুযায়ী সাব সাব ক্যাটাগরিতে কতগুলো এরকম পেমেন্ট আছে আর কি। সো এভাবে আমরা ভ্যালু ইন্ট আমরা সাম করব, করে এভাবে স্লাইস অ্যাড করতে পারবো। সো অ্যাড করার পরে অ্যানাবল কন্টেন্ট দিই। সো অ্যাড করে স্লাইসারের বিষয়টা ক্লিয়ার হয়েছে। পাইভট টেবিলের বিষয়টা কি ক্লিয়ার, কিভাবে কেন পাইভট টেবিল এভাবে কাজ করে?
সো আমরা এখানে ক্যাটাগরি না দিয়ে সাব ক্যাটাগরি চাচ্ছি, অথবা আমরা চাচ্ছি ডে অনুযায়ী পেমেন্ট, ডে অনুযায়ী পেমেন্ট চাচ্ছি, সরি, প্রাইস, ডে অনুযায়ী আমরা প্রাইস চাচ্ছি, কোন দিনে কত টাকা বিক্রি হয়েছে। সো বিকাশে কোন দিনে কত টাকা বিক্রি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, কার্ডে কত টাকা পেমেন্ট হয়েছে সেটা দেখতে পাচ্ছি, ক্যাশে কোন দিন কত টাকা পেমেন্ট হয়েছে, এভাবে আমাদের একটা ডেটা আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। সো আমরা যদি টোটালটা না দেখতে চাই, আমাদের যেমন গ্র্যান্ড টোটাল আসছে, সো আমরা চাচ্ছি যে গ্র্যান্ড টোটাল দেখতে না, সেই ক্ষেত্রে আমরা এখানে ডিজাইনে গিয়ে ডিজাইনে গিয়ে আমরা এখান থেকে বিভিন্নভাবে ডিজাইন করতে পারবো। যেমন গ্র্যান্ড টোটালে আমরা দিতে পারবো যে অফ ফর রোস অ্যান্ড কলামস। সো যখন আমরা দিয়ে দিব তখন আমাদের নিচে থেকে গ্র্যান্ড টোটালটা সরে যাবে। সো এভাবে বিভিন্ন ধরনের আমরা অপশন করতে পারবো। আবার এখান থেকে আমরা রিপোর্ট লেআউট, আমাদের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা এই যে পাশে লম্বালম্বি ভাবে হরিজন্টালি না দেখিয়ে এটা পাশাপাশি যাতে দেখায়, সেজন্য আমরা এটা শো ইন টেবুলার ফর্ম যখন দিব তখন আমাদের এই বিলের আন্ডারে যে সাব ক্যাটাগরি আছে সেটা আমার ডান পাশে এইভাবে লম্বালম্বি ভাবে দেখাবে। সো এভাবে অনেক ধরনের এরকম প্রাইভেট টেবিল নিয়ে কাজ করা যায়। সো এই পাইভট টেবিলের পরে আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে একটা বাটন কিভাবে অ্যাড করা হয়। ধরেন আমি একটা অটো ফিল নামের এই শিটে আমি দিতে যাচ্ছি একটা বাটনের মাধ্যমে, সেই ক্ষেত্রে আমাদের করতে হবে ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিব বাটনের মতো। সো এরকম একটা বাটনের মতো শেপ নিলাম, নিয়ে এই বাটনের মধ্যে লেখা লিখে দিলাম। সো লেখা লিখতে অলরেডি আমরা জানি, জাস্ট এখানে ক্লিক করে টেক্সট বক্স থেকে আমরা একটা লেখা লিখবো যে গো টু অটো ফিল পেজ। সো এটা দিব, দেওয়ার পরে আমাদের এই একটা বটন ক্রিয়েট হয়ে গেল। এটার আমরা বিভিন্ন ধরনের আইকনও দিতে পারি চাইলে এখান থেকে, যেমন ইনসার্ট করলাম শেপ, এভাবে ইনসার্ট যদি শেপের মধ্যে ক্লিক করি, এছাড়া আমাদের এই যে আহ, বিভিন্ন ধরনের আইকন সেট করতে পারবো, ওটা আসলে আমরা পরে যাই। সো এখানে ক্লিক করে আমরা এখন রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে দেখেন যে এডিট পয়েন্ট, এডিট টেক্সট, অনেকগুলো অপশন পাবো আমরা। সো এখান থেকে এই ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে আমরা ফরম্যাট, ইনসার্ট, এডিট শেপ নামের একটা অপশন পাবো। এডিট শেপ থেকে আমরা চাইলে এই শেপগুলোর চেঞ্জ করতে পারবো, তারপর আইকন সেট করতে পারবো। এরপর আমরা এখানে ক্লিক করে একটা লিংক সেট করব, হাইপার লিংক। সো হাইপার লিংক যখন সেট করব, ক্লিক করব, তখন আমাদেরকে এরকম একটা অপশন দেখাবে। দেখানোর পরে তো এখন আমরা চাচ্ছি যে এই শিটের ভিতর আমরা অটো ফিল যে পেজ আছে এই পেজে দেখতে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই অপশনটা সিলেক্ট করতে হবে, প্লেস ইন দিস ডকুমেন্ট। আর যদি অন্য শিট থেকে আমরা কোনো ডেটা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের এক্সিস্টিং ফাইল। সো আমরা এই শিট থেকে যেহেতু দেখতে যাচ্ছি, প্লেস ইন দিস ডকুমেন্ট দিয়ে আমরা অটো ফিল এই অপশনটা দিব, দিয়ে ওকে যখন ক্লিক করব, সো এই ক্লিক করার পরে আমরা এই কার্সারটা যখন এই বাটনের এখানে নিয়ে আসবো আমাদেরকে এইভাবে শো করবে। সো আমরা এটা ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি আমাদের অটো ফিল এই অপশনে চলে আসবে। সো এইভাবে আসলে অনেক ধরনের কাজ করা যায় আমাদের বটন দিয়ে। এটা আমাদের ওই যখন ড্যাশবোর্ড আমরা তৈরি করি ডেটা অ্যানালিসিসের জন্য, তখন আমাদের এটা প্রয়োজন হয়। সো লাস্টলি আরেকটা বিষয় আমরা এই দেখিয়ে শেষ করব, সেটা হচ্ছে ম্যাক্রোস। এটা আমাদের অনেক প্রয়োজন হয়। সো এখানে আমরা দেখতে পাবো অনেকের ক্ষেত্রে ডেভেলপার নামের একটা অপশন আছে, আবার অনেকের ক্ষেত্রে নেই। সো এই ক্ষেত্রে আমাদের ম্যাক্রোস নিয়ে যখন কাজ করব তখন হচ্ছে ডেভেলপার অপশনটা আমরা ওপেন করে নিব। সো ম্যাক্রোসটা কি, আমরা যখন এই টেবিল নিয়ে কাজ করছি, সো এই টেবিলের বিভিন্ন ধরনের কাজ যখন করছি, এই কি কাজ যাতে বারবার না করতে হয়, তখন আমরা একটা রেকর্ডিং করে রাখবো একটা অপশন। সো যখনই আমরা একটা বাটন প্রেস করব, সাথে সাথে ওই কাজগুলো যাতে এই যে টেবিলে করতে যাচ্ছি সেই টেবিলেও এক্সিকিউট হয়, এজন্য আমাদের ম্যাক্রোস ইউজ করতে হয়। সো ম্যাক্রোসটা ওপেন করার জন্য আমাদের ফাইল থেকে অপশনে যেতে হবে, গিয়ে এখানে একটা ডেভেলপার অপশন পাবো আর কি, জেনারেল, অ্যাডভান্স, জেনারেল ডেভেলপার নামের একটা ট্যাব, ওই যে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে গিয়ে আমাদের ডেভেলপার অপশন, সরি, কাস্টমাইজ রিবনে গিয়ে আমাদের এই ডেভেলপার অপশনটাকে সিলেক্ট করতে হবে। সো সিলেক্ট করে আমরা ওকে যখন দিব তখন আমাদের এখানে ডেভেলপার নামের একটা অপশন ক্রিয়েট হবে। সো আমরা চাচ্ছি শিট ওয়ানে গিয়ে আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে যে এই শিট ওয়ানে গিয়ে আমরা কিছু কাজ করব, সেই কাজটা আমরা রেকর্ড করব ম্যাক্রোসে। সো আমরা এই ডেভেলপার অপশনে রেকর্ড ম্যাক্রো পাবো, এই ম্যাক্রোটা ক্লিক করব, ক্লিক করার পরে বলবো যে একটা ম্যাক্রোর নাম দেন। আমরা দিব হচ্ছে ডেটা
অ্যানালাইসিস ক্লাস, ধরে আমি এরকম একটা নাম দিব। নাম দেওয়ার পর আমরা ওকে বাটন ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে স্টপ রেকর্ডিং আসছে, তার মানে রেকর্ডিং চলছে। রেকর্ডিং বলতে এটা ওই ধরনের রেকর্ডিং না, ভিডিও রেকর্ডিং কিংবা অডিও রেকর্ডিং, এটা জাস্ট কমান্ড রেকর্ড হবে। সো আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করি, ধরি কন্ডিশনাল ফরম্যাটিং এ দিই হাইলাইটস সেল দিয়ে আমরা টেক্সট কন্টেন্ট সেল, যেটা হবে বিকাশ, বিকাশ সেটাকে, অথবা আমাদের ক্যাশ যেটা হবে সিএ ক্যাশ, ক্যাশ যদি হয় সেটা আমাদের রেড কালার হয়ে যাবে। এভাবে আমরা করলাম, করার পরে আমাদের এখানে একটা শর্ট করব আমরা। সো ডাটাতে শর্টটা আমরা কোথায় পাবো? আমরা ডাটাতে গিয়ে আমরা শর্ট অপশনটা পাবো। সো ডাটাতে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এখানে শর্ট অপশনটা ক্লিক করব। এখানে যদি আমরা দিই তাহলে বাই ডিফল্ট শর্ট হবে, আর যদি আমরা চাই যে আমাদের কাস্টমাইজ ওয়াইতে শর্ট করতে, তো শর্ট অপশনটা ক্লিক করব। ক্লিক করে আমরা চাচ্ছি ক্যাটাগরি, ক্যাটাগরি অনুযায়ী A to Z এটা শর্ট হবে, মানে ছোট থেকে বড় এটা। সো এখানে আমরা চাচ্ছি আরেকটা শর্ট করতে, So সেক্ষেত্রে আমাদেরকে অ্যাড লেভেল ইউজ করতে হবে। আমরা যখন মাল্টি শর্ট করব তখন আমাদেরকে এইভাবে অ্যাড অ্যাড করে মাল্টি শর্ট তৈরি করে নিতে হবে। সো পরের শর্ট শর্টটা করবো হচ্ছে প্রাইজের উপরে লার্জেস্ট টু স্মলার, এবং তারপর আমরা করব হচ্ছে আমাদের যে পেমেন্ট মোড, এই পেমেন্ট মোডের সেল কালারের উপর। সো সেল কালারটা আমরা কি দিয়েছিলাম? টপে থাকবে এই লাল কালারটা, যেটা যেটা আমরা কন্ডিশনাল দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। দিয়ে আমরা যখন ওকে ক্লিক করব তখন দেখেন তিনটা কন্ডিশনের উপর ভিত্তি করে সেই এরকম একটা রেজাল্ট তৈরি করেছে। সো আমরা এটা না চেয়ে আমরা চাচ্ছি যে এটা না, আমরা এটা এক নম্বরে থাকবে। সো পেমেন্ট মোড এটা আমাদের সেল কালারটা এক নম্বরে থাকবে, আর এই লেভেলটা আমরা ডিলিট করে দিই, দিয়ে আমরা ওকে করলাম। সো এই পেমেন্ট মোডের উপর ডিপেন্ড করে আমাদের এই ক্যাটাগরির উপরে হয়েছে, অথবা আমরা যদি চাই যে না আমাদের ওটাও থাকুক, প্রাইস লার্জেস্ট টু স্মলেস্ট যেরকম হয়েছে ক্যাটাগরিও থাকুক, সেটাও যদি চাই কোনো প্রবলেম নেই, করতে পারি। অথবা এই দুইটা আমরা রাখলাম আর কি। সো ক্যাশে যেটা আগে বেশি পেমেন্ট হয়েছে সেটার উপর ডিপেন্ড করে সে কিন্তু শর্টিং করেছে। সো এই যে কাজটা করলাম, এই কাজটা এখন আমরা আবার ম্যাক্রোতে যাই, আমাদের ডেভেলপার টুলে, টুলে যাই, যে আমাদের এখানে স্টপ রেকর্ডিং দিব আমরা। রেকর্ডিং দিলে আমাদের ওই রেকর্ডিং মানে এই কমান্ডগুলো সব সেভ হয়ে আছে। সো কমান্ডগুলো যখন সেভ হয়ে আছে, আমরা এখন কন্ট্রোল Z দিয়ে আগের পজিশনে যদি চলে আসি, আমি আগের পজিশনে চলে আসলাম। সো এখন আমরা এখানে একটা বাটন যদি ক্রিয়েট করি, ধরি, কিংবা এখানে ডেভেলপারে গিয়ে আমরা এখানে ইনসার্ট ক্লিক করব। ইনসার্ট ক্লিক করলে এখানে দেখেন যে বাটন আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফিল্ড আছে। সো অ্যাকশন ফিল্ড আছে। সো আমরা একটা বাটন ক্লিক করলাম, করে আমরা এখানে একটা বাটন তৈরি করলাম, এবং ওই বাটনের নাম দিলাম হচ্ছে ম্যাক্রো টেস্ট আন্ডারস্কোর টেস্ট। সো টেস্ট দিয়ে আমরা এই আমাদের তো অনেকগুলো কমান্ড আছে আর কি। সো ম্যাক্রোর নেম আমরা এরকম এটা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা ওকে দিব। ওকে দিলে আমাদের এই যে বটনটা তৈরি হয়ে গেল। সো হওয়ার পরে এখন আমরা যখন এই বটনটাকে ক্লিক করব, অটোমেটিক্যালি দেখেন আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবেই হয়েছে আর কি। আগে বিকাশ চলে আসছে এবং তারপরে শর্টিং হয়েছে। সো এভাবে, সরি আমাদের এটা না, এই আহ, এখানে কি আমরা করেছিলাম? সো আমাদের ম্যাক্রো যত যে পর্যন্ত রেকর্ড হয়েছে সেভাবে এভাবে শর্টিং হয়ে গেছে আর কি। সো এভাবে ম্যাক্রো নিয়ে কাজ করতে হয়। বিষয়টা কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। আমার মনে হয় আজকে মনে হয় একটু করাই হ্যাঁ, ভালো। আচ্ছা আমরা শেষ করে দিচ্ছি তাহলে। এভাবে ম্যাক্রো নিয়ে কাজ করে। সো আমরা মনে হয় আজকে এখানে শেষ করি। অলরেডি 10টা 40 বাজে, আমরা শুরু করেছিলাম অনেক দেরিতে। তো পরের ক্লাসে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ড্যাশবোর্ড দেখানোর পাওয়ার বিআইতে, এবং আমাদের শেষ ক্লাস যেহেতু, পরের ক্লাসে আমাদের মনে হয় যে আহ, মহাসচিব মহোদয় এবং সভাপতি মহোদয় অ্যাটেন্ড করতে পারে, ওনারা হয়তো বা কিছু আলোচনা করে পরে আমরা ক্লাসটা শুরু করব।